হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস হবে লুসিয়েন্টের হিস্ট্রি থেকে। হিস্ট্রি তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি তার আজকে যে ক্লাসটা হবে সেটা হলো ফ্রিডম স্ট্রাগল দ্য গান্ধী এরা। ওকে, এটা তোমাদের 3 নম্বর পার্ট গান্ধী যুগে। স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগ থেকে তোমাদের আমি 3টে পার্টে করাবো বলেছিলাম, তারই আজকে লাস্ট পার্ট এটা 3 নম্বর পার্ট। এর আগে 2টো পার্ট গান্ধী যুগের হয়েছে। ওকে, যারা আগে ক্লাসগুলো করোনি অবশ্যই সেই ক্লাসগুলো করবে, খুবই ইম্পর্টেন্ট সেই ক্লাসগুলো এক্সামের জন্য। লুসিয়েন্টে তোমাদের পরপর চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে এবং লুসিয়েন্টের জেনারেল নলেজ যে ডেসক্রিপটিভ বইটা আছে, দুটো বই তোমাদের আমি বাংলাতে করাচ্ছি সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে। তো অবশ্যই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এই ক্লাসগুলো যারা করতে চাও অবশ্যই তারা প্রথম থেকে করবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চেক আউট করে ক্লাসগুলো করে নেবে। তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কম্পিউটার এই সমস্ত ক্লাসগুলো চলছে। তো এই ক্লাসগুলো তোমরা যারা করোনি অবশ্যই সেগুলো করে নেবে। এই ক্লাসগুলো তোমাদের অলরেডি তোমাদের কমপ্লিট করানো রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা করো। আশা করি এক্সামে তোমাদের অনেকটাই হেল্প হবে। ওকে, লুসিয়েন্ট যেহেতু একটা গুরুত্বপূর্ণ বই, তা প্রত্যেকটা এক্সামে খুবই কাজে লাগবে। তোমাদের একটা কন্টেন্ট দিয়েছি যেগুলো আমি তোমাদের কভার করে দিয়েছি লুসিয়েন্ট থেকে হিস্ট্রির। ওকে, হিস্ট্রির এই 4টা দেওয়া রয়েছে, দেখো 21খানা চ্যাপ্টার আমি টোটাল কভার করে দিয়েছি। এটা 22 নম্বর চ্যাপ্টার চলছে। 22 নম্বর চ্যাপ্টারটা আমি 3টে পার্টে করাচ্ছি, কেননা ফ্রিডম স্ট্রাগলটা অনেকটা বড় হিস্ট্রি, জানো গান্ধী এরাটা, গান্ধী যুগটা অনেকটা বড় হয় বলে তোমাদের 3টে পার্টে আমি ভেঙে করাচ্ছি। ওকে, তোমাদের ডেসক্রিপটিভ যে ইনফরমেশানগুলো সেইগুলো তোমাদের রয়েছে, সাথে তোমাদের অবজেক্টিভ যে বইটা আছে লুসিয়েন্টে তার কোশ্চেনগুলো রয়েছে। ওকে, বাংলায় করাচ্ছি, সাথে ইংরাজিগুলো রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। ওকে, তা এতগুলো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট আছে। যারা করেছো ক্লাসগুলো তারা জানো কতটা হেল্প হয়েছে তোমাদের, বা যারা করোনি অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে, তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করি ফ্রিডম স্ট্রাগল গান্ধী এরার পার্ট 3। ওকে, চলো তাহলে শুরু করা যাক। গান্ধী যুগের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। ওকে, দেখো এখানে 168 নম্বর থেকে তোমাদের প্রশ্নটা শুরু হচ্ছে, তার কারণ 167 নম্বর প্রশ্ন পর্যন্ত আগের দিন আমরা 2 নম্বর ভিডিওতে কিন্তু ক্লাস করে এসেছি। ওকে, তা আজকে তোমাদের যেহেতু গান্ধী এরা 3 নম্বর পার্ট হচ্ছে, তোমাদের অবজেক্টিভ যে বইটা আছে লুসিয়েন্টে সেখানে 168 নম্বর প্রশ্ন থেকে আমি করাচ্ছি। ওকে, এর সাথে কিন্তু ডেসক্রিপটিভগুলো থাকবে। ক্লাস করতে করতে ডেসক্রিপটিভগুলো যেমন আমরা প্রশ্নর সাথে করছিলাম সেগুলো আমরা করবো আজকেও, যেগুলো বাকি রয়ে গিয়েছিল আগের দিন। ক্লিয়ার হলো? আজকে হলে গান্ধী যুগটা শেষ হয়ে যাবে। চলো প্রথম আমরা দেখে নেব 168 নম্বর প্রশ্ন কি বলছে। ভারতীয় জাতীয় কংগ্রেসে 26শে জানুয়ারি প্রথমবারের মতো স্বাধীনতা দিবস পালন করে। সেটা কত সালে করেছিল বলতে হবে। তাহলে 26শে জানুয়ারি প্রথমবারের মতো স্বাধীনতা দিবস পালন করে ভারতীয় জাতীয় কংগ্রেস 1930 সালে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা জিনিস জেনে রাখবে, ডান্ডি অভিযান আর আইন অমান্য আন্দোলনের নাম তোমরা শুনেছ। এই লাহোর কংগ্রেসের যখন পূর্ণ স্বরাজ এর প্রস্তাব যখন দেওয়া হলো, গান্ধীজি এই আন্দোলন সম্পর্কে দ্বিধান্বিত কিন্তু ছিলেন। তা 1930 সালে যখন জানুয়ারি মাসে এই স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, তখন এই 1930 সালের 31শে জানুয়ারি গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা সরকারের কাছে 11 দফা দাবি নিয়ে কিন্তু প্রেস করেছিল। কি করেছিল? 11 দফা দাবি। ওকে, 11 দফা এই দাবিটা কি ছিল সেটা আমরা আসছি, তার আগে জেনে নাও 1930 খ্রিস্টাব্দের 2রা মার্চ লর্ড আরউইনকে লেখা একটা চিঠিতে গান্ধীজি জানায় যে সরকারের যে 11 দফা দাবি আছে, ওকে, সেই 11 দফা দাবি মেনে নিলে আইন অমান্য আন্দোলনের কোনো প্রয়োজন হবে না, মানে গান্ধীজি কোনো আইন অমান্য আন্দোলন করবে না। ওকে, সরকার গান্ধীজি প্রস্তাব অমান্য করলে তিনি ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলন কিন্তু সূচনা করেছিলেন। এইটা কিন্তু তোমাদের বেসিক জেনে রাখতে হবে যে আইন অমান্য আন্দোলনটা কেন তিনি শুরু করলেন। ওকে, তা কিসের মাধ্যমে শুরু করলেন? ডান্ডি অভিযানের মাধ্যমে। এবার প্রশ্ন উঠে আসছে যে 11 দফার দাবিটা যে সরকারের কাছে করেছিল, সেই 11 দফার দাবিটা কী ছিল? এটা ছিল ভূমি রাজস্বের হার 50% কমিয়ে দিতে হবে, লবণ কর রোধ করে দিতে হবে, লবণ তৈরি করতে দিতে হবে, বিক্রি করতে দিতে হবে, সরকারের একচেটিয়া বাণিজ্য লবণের প্রতি সেটা বন্ধ করতে হবে, উপকূলবর্তী নৌ পরিবহনে ভারতীয়দের জন্য সংরক্ষণ রাখতে হবে, এছাড়া দেশীয় যে বস্ত্রগুলো আছে না, বিভিন্ন বস্ত্রশিল্প, তাদের সংরক্ষণ করতে হবে, এছাড়া সাময়িক ব্যয় 50% কমিয়ে আনতে হবে, প্রশাসনিক ব্যয় 50% কমাতে হবে, যে কোনো ধরনের নেশার দ্রব্যের প্রতিষেধক তোমাকে নিয়ে আসতে হবে, সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তি দিতে হবে, যে কোনো ধরনের কাজ সেগুলোতে ভারতীয়দের ভূমিকা অনবদ্য থাকতে হবে, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে পরিবর্তন আনতে হবে, অস্ত্র আইনের পরিবর্তন করে নাগরিকদের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার দিতে হবে। এই দাবিগুলো তারা কিন্তু 11 দফা দাবির মধ্যে রেখেছিল, অর্থাৎ গান্ধীজি। ক্লিয়ার হলো? তো এই 11 দফার দাবিটা একটু নোট করে রাখবে, এক্সামে কিন্তু আসতে পারে প্রশ্ন। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে 1930-এ 26শে জানুয়ারি প্রথমবারের মতো স্বাধীনতা দিবস পালন করছে কে? ভারতীয় জাতীয় কংগ্রেস। চলো এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে, 169 নম্বর।
ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? দেখো, ক্যাবিনেট মিশনটা আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম, সেই রিলেটেড একটা প্রশ্ন ছিল লুসিয়েন্টে। আজকে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে এটা সকলেই আনসার করতে পারবে। 1946 হচ্ছে ভারতে এসেছিল। আমি ক্যাবিনেট মিশন সম্পর্কে আজকে আমি কিছু বলবো না, তার কারণ আগের দিন আমি তোমাদের ক্যাবিনেট মিশন সম্পর্কে ডিটেলসে বুঝিয়েছি, কেন এসেছিল, কবে এসেছিল, কারা কারা এসেছিল, কি ঘটনা ঘটেছিল, সমস্তটা আগের দিন ক্লাসে মানে 2 নম্বর পার্টে তোমাদের গান্ধী এরার করানো আছে। যারা দেখোনি ওখানে যে দেখে নাও ক্লাসটা, তোমরা ডিটেলস পেয়ে যাবে। ওকে, 2 নম্বর ক্লাসে তোমরা যাবে, যে ডেসক্রিপশন বক্সটা খুলবে ওখানে দেখবে তোমাদের একটা টাইম টেবিল করে দেওয়া রয়েছে, সেখানে ক্যাবিনেট মিশন বলে উল্লেখ করা আছে, তার উপর টাইমের উপর ক্লিক করবে, তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে। ওকে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ করে দেওয়া হয়েছে, তোমাদের আশা করি এক্সামে অনেকটাই হেল্প হবে। ওকে, অবশ্যই তোমরা এগুলো চেক আউট করে নাও। আজকে যারা নতুন অবশ্যই ক্লাসটা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না বন্ধুদের মাঝে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 170 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1932 সালে ঐতিহাসিক পুনা চুক্তিতে স্বাক্ষরকারী ছিলেন না? তাহলে এখান থেকে তোমরা একটা লাইনে প্রশ্ন পাচ্ছ যে পুনা চুক্তি কত সালে হয়েছিল? 1932-এ হয়েছিল। এবার প্রশ্ন করছে এখানে এই পুনা চুক্তিতে স্বাক্ষরকারী ছিলেন নাকি? পুনা চুক্তিতে অনেকজন স্বাক্ষর করেছিলেন, তার মধ্যে স্বাক্ষর করেননি কি সেটা বলতে হবে। রাইট আনসার হয়ে যাবে অপশান সি রাজাগোপালচারী, মানে চক্রবর্তী রাজাগোপালচারী, ইনি হচ্ছেন পুনা চুক্তিতে স্বাক্ষর করেননি। তো অপশান সি হয়ে যাবে রাইট আনসার। দেখো, এখানে পুনা চুক্তি সম্পর্কে বা ডিটেলসে জানতে গেলে সেটাও তোমাদের আমি আগের দিন ক্লাসে করিয়েছি, 2 নম্বর পার্টে রয়েছে, সেখানে যেও তোমাদের টাইম টেবিল চেক করে নাও, সেখানে তোমরা পুনা চুক্তি কিন্তু ডিটেলস পেয়ে যাবে। ওকে, এর আগের ক্লাসটা অর্থাৎ 2 নম্বর ক্লাসে চলে যাবে গান্ধী এরা, সেই 2 নম্বর পার্টে যে তোমরা নিচে ডেসক্রিপশনটা খুলে দেখবে এখানে একটা টাইম টেবিল চার্ট করা রয়েছে। এই টাইম টেবিল চার্টের মধ্যে সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ওকে, সেগুলো তোমরা এই টাইম টেবিলের উপর তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু সেই জায়গায় অ্যাকচুয়াল সেই জায়গাটা তোমরা কিন্তু দেখতে পাবে এক চান্সে। ওকে, অবশ্যই সেগুলো একটু চেক আউট করে নিও পুনা চুক্তি সম্পর্কে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো। 171 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা একটা ভালো প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড মাউন্ট ব্যাটেন। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এটা অনেকেই কনফিউজ হয়ে যায়, তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এই লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ছিলেন, ইনি পরাধীন ভারতের শেষ ভাইসরয়। যদি প্রশ্ন আসে যে পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তাহলেও কিন্তু আনসার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, ইনি আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, আর ইনি কত সাল থেকে তিনি পদে বহাল হচ্ছেন? 1947 সাল থেকে লর্ড মাউন্ট ব্যাটেন পদে বসছেন এবং হচ্ছে 1948 সালের আগস্ট পর্যন্ত তিনি কিন্তু পদে বহাল ছিলেন এই লর্ড মাউন্ট ব্যাটেন। এটা কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, এই মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনাটা আছে সেটা কিন্তু এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় কিন্তু হয়েছিল। আর এই এনার সময়তেই লর্ড মাউন্ট ব্যাটেন যখন ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো, সেই সময়তে কিন্তু 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট হচ্ছে 1947 সাল ভারত কিন্তু স্বাধীনতা লাভ করছে। তাহলে পাকিস্তান কিন্তু 1947 সালে 14ই আগস্ট স্বাধীনতা লাভ করছে, আর 15ই আগস্ট হচ্ছে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে। সেই সময় কিন্তু স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্ট ব্যাটেন ছিল। এই জায়গাগুলো থেকে কিন্তু খুবই প্রশ্ন দেয়, এই জায়গাগুলো তোমাদের কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। এই জায়গাগুলো একটু নোট করবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রশ্ন এসে যায় স্ট্যাটিকে, সিরিল র্যাডক্লিফের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। এই সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে সীমান্ত মানে সীমানা সেটা নির্ধারণ করার যে সীমান্ত কমিশন সেটা গঠন করা হয় এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার লাইনটা যে টানা হয়েছে, র্যাডক্লিফ লাইন যেটাকে বলা হয়ে থাকে, এটা হচ্ছে সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে কিন্তু গঠন করা হয়েছিল। ওকে, সীমান্ত কমিশন গঠন করা হয়েছিল, এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেনের সময়তেই করা হয়েছিল। এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এই জায়গা থেকে বারবার কিন্তু এক্সামে প্রশ্ন দেয়। আরেকটা প্রশ্ন আসে যে ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়? 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। এই রিলেটেডই প্রশ্ন। এই মাউন্ট ব্যাটেনের সময়তেই হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই ভারতীয় স্বাধীনতা আইন কিন্তু পাস হয়েছিল। এই জায়গাগুলো একটু নোট করে রাখো, এক্সামে কিন্তু কাজে দেবে। এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু এসে থাকে এক্সামে। এবার আমরা জেনে নেব মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে। লুসিয়েন্টে তোমাদের ডেসক্রিপটিভ বইটাতে ইনফরমেশনটা আছে, তোমাদের এইটা একটু জেনে নিতে হবে। দেখো, আর তার আগে বলবো এই লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা কি। এক কথায় হচ্ছে ভারত যে ভাগ হচ্ছে, পার্টিশন করা হচ্ছে, সেটাই হচ্ছে তোমার দেশ বিভাগ যেটা, এই সিদ্ধান্তটাই হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এক কথায় বললে তোমরা যেটা বুঝতে পারবে। ওকে, এবার এইটা সম্পর্কে তোমাদের লুসিয়েন্টে কি ইনফরমেশন দিচ্ছে সেটা একটু দেখে নাও। মার্চের 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়াভেলের স্থলাভিষিক্ত হন। স্থলাভিষিক্ত মানে বলা হচ্ছে লর্ড ওয়াভেল যে জায়গায় পদে বহাল ছিল সেই জায়গায় এসে কে বসছে? 1947 সালে মার্চে লর্ড মাউন্ট ব্যাটেন বসছে। ওকে, আর এই লর্ড মাউন্ট ব্যাটেনই কে হলো? না হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো।
ক্লিয়ার হলো বিষয়টা? ওয়াবেল ছিল, তার জায়গায় এসে কে বসলো? লর্ড মাউন্টব্যাটেন বসছে। আর এই লর্ড মাউন্টব্যাটেনই ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এটা আমরা একটু আগেই জানলাম। এবার বলছে তিনি 3রা জুন 1947-এ তার পরিকল্পনা ঘোষণা করলেন। তার পূর্বের পরিকল্পনা বলকান এই 3রা জুন পরিকল্পনার জন্য পরিত্যক্ত হয়েছিল। ওকে, এটি ভারতের সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদে যোগ দিতে মুসলিম লীগের অস্বীকৃতির ফলে সৃষ্ট রাজনৈতিক এবং সাংবিধানিক অচলাবস্থার একটি চাবিকাঠি প্রদান করা হয়েছিল। মাউন্টব্যাটেনের সূত্র ছিল ভারতকে ভাগ করা। মাউন্টব্যাটেনের যে পরিকল্পনাটা ছিল, যে সূত্রটা ছিল, সেটা বলতে চাই যে কি না, ভারতকে ভাগ করা, ওকে, ডিভাইড করে দেওয়া, কিন্তু সর্বোচ্চ ঐক্য কিন্তু বজায় রেখে সেটা দেশভাগ হবে, কিন্তু পাঞ্জাব ও বাংলাও কিন্তু হবে তাতে ভাগ, যাতে সীমিত পাকিস্তানের উদ্ভব হয়, কংগ্রেস ও লীগ উভয়ের অবস্থান কিছুটা হলেও পূরণ করা হয়। ওকে, তাই এই দাবি নিয়ে কিন্তু মাউন্টব্যাটেন পরিকল্পনাটা কিন্তু শুরু হচ্ছে। তাহলে এক কথা বলতে গেলে 1947 সালে 3রা জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনার স্বরূপ মাউন্টব্যাটেন প্রস্তাব কিন্তু ঘোষণা করেছে। তাই সমগ্র ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়নে কিন্তু ভাগ করা হবে। এর সমস্ত নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয় স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে যে যার মতো করে। এটাই মাউন্টব্যাটেনের মূল লক্ষ্য ছিল। ক্লিয়ার হলো বিষয়টা? মুসলিম অধ্যুষিত সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা নিয়ে কিন্তু পাকিস্তানটা গঠিত হচ্ছে। বাদ বাকিটা কিসের মধ্যে আসছে? আমাদের ভারতের মধ্যে আসছে। আরেকটু ইনফরমেশন তোমাদের রয়েছে লুসিয়েন্টে মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে, সেটা একটু দেখে নাও। পাকিস্তান সম্পর্কে লীগের অবস্থান স্বীকার করা হয়েছিল যে এটি তৈরি করা হবে, তবে পাকিস্তান যতটা সম্ভব ছোট করার জন্য ঐক্যের বিষয়ে কংগ্রেসের অবস্থান বিবেচনা নেওয়া হবে। মানে পাকিস্তানকে যতটা সম্ভব ছোট করা হবে, ভারতকে তার তুলনায় অনেকটা বড় রাখা হবে। এই বিষয়ে একটা ঐক্যের বিষয়ে কংগ্রেসের অবস্থান বিবেচনা কিন্তু নেওয়া হবে। তিনি দেশভাগের জন্য ভারত এবং পাকিস্তানের নবগঠিত যে অধিরাজ্য, তার আধিপত্যের মর্যাদার আকারে রাজনৈতিক ক্ষমতা দ্রুত হস্তান্তরের জন্য বিশদ নীতিগুলি স্থাপন করেছিলেন। ওকে, কংগ্রেস এবং মুসলিম লীগ এর গ্রহণযোগ্যতার ফলে পাকিস্তানের কিন্তু জন্ম হয়েছিল। মানে এখানে কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনের কিন্তু অ্যাকসেপ্ট ছিল। ওকে, দুজন কিন্তু গ্রহণ করেছিল, করে কিন্তু পাকিস্তানের কিন্তু একটা নতুন রাষ্ট্রের কিন্তু উদ্ভব হয়েছিল। এই জিনিসটা কিন্তু লুসিয়েন্টে ইনফরমেশান দিচ্ছে, তাই এই জায়গাগুলো একটু জেনে রাখতে হবে তোমাদের। আরেকটা জিনিস জেনে রাখবে, আরেকটা জিনিস এখানে জেনে রাখার দরকার আছে, যেটা লুসিয়েন্টে তোমাদের ক্লিয়ার করা নেই, তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেক ডোমিনিয়নের কিন্তু নিজস্ব গণপরিষদ বা আইনসভা তার ডোমিনিয়নের সংবিধান কিন্তু রচনা করার অধিকার পাবে। যে যার মতো সংবিধান রচনা করবে, যেমন ভারতের আলাদা সংবিধান রচনা হয়েছে, পাকিস্তানের আলাদা সংবিধান আছে, এই রকম সংবিধান যে যার পাবে, তারা রচনা করতে পারবে সংবিধান। এই বিষয়ে কিন্তু পরিষ্কার ধারণা কিন্তু দেওয়া হয়েছিল এই মাউন্টব্যাটেন পরিকল্পনার সময়। এখানে প্রশ্ন উঠে আসে যে দেশভাগটা যে হলো, তাহলে স্বাধীনতা পেলো কবে পাকিস্তান এবং ভারত? একটু আগে আমি বলেছি, আরেকবার বলে দিচ্ছি, নোট করে নেবে। 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা পেলো, আর তোমার 15ই আগস্ট ভারত স্বাধীনতা পাচ্ছে। এই জায়গাটা কিন্তু জেনে রাখবে। 14 তারিখ তোমার পাকিস্তান স্বাধীনতা পাচ্ছে, 15 তারিখ তোমার ভারত স্বাধীনতা পাচ্ছে 1947 সালে। এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দিয়ে রাখবো, জেনে রাখাটা খুবই দরকার এই রিলেটেড হিসাবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো, পাকিস্তান তো 14 তারিখে তোমার স্বাধীনতা লাভ করলো, ভারত 15 তারিখে করলো, কিন্তু এটা 1947 সালে করলো। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আমরা এখন বাংলাদেশ বলে জানি, সেটা তো তখন পূর্ব পাকিস্তান হিসাবে পরিচিত ছিল, তখন তো এটা পাকিস্তানের সাথে ছিল। যখন এটা 14 তারিখ যখন স্বাধীনতা লাভ করছে, তখন বাংলাদেশও কিন্তু পাকিস্তানের মধ্যে ছিল। এবার পরবর্তীতে 1971 সালে গিয়ে কি হলো না, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়। ওকে, হয়ে সেটা বাংলাদেশ নামকরণ করলো। এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। তাহলে প্রথমে 1947 সালে 14ই আগস্ট যখন স্বাধীনতা লাভ করছে পাকিস্তান, তখন কিন্তু বাংলাদেশ যেটা নামকরণ হয়েছিল পরবর্তী 1971 সালে গিয়ে, সেটা তখন কিন্তু পাকিস্তানের অধিকৃত ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল বাংলাদেশ, যেটা এখন আমরা বলে থাকি। 1971 সালে গিয়ে বাংলাদেশ কিন্তু নিজস্ব বাংলাদেশ নাম ধারণ করে তার নিজস্ব স্বাধীনতা লাভ করেছিল। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু জেনে রাখবে। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার হলো এই বিষয়ে রিলেটেড ইনফরমেশনগুলো এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে। এবার আমরা চলে যাব পরবর্তীতে। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, অসহযোগ আন্দোলন কবে স্থগিত করা হয়? কবে স্থগিত করা হয় বলেছে, কবে শুরু হয় বলেনি। তাহলে অসহযোগ আন্দোলন স্থগিত করা হয় 1922-এ। অসহযোগ আন্দোলন সম্পর্কে আমি আগের দিন ক্লাসে কিন্তু করিয়েছি ডিটেলসে, যারা দেখোনি ওখানে ক্লাসটা করে নেবে, তাই এখানে আমি বলছি। তাহলে এখানে প্রশ্ন যদি আসে যে অসহযোগ আন্দোলন কবে শুরু করা হয়েছিল, 1920-তে কিন্তু শুরু করা হয়েছিল অসহযোগ আন্দোলন। স্থগিত করে দেওয়া হয়েছে কবে? 1922-এ।
কিসের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল? গান্ধীজি যে আন্দোলনটা চালাচ্ছিল, সেই চৌরি চৌরা যে হত্যাকাণ্ড ঘটনাটা হয়েছিল, সেই কারণের জন্য হচ্ছে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে দিয়েছিল। কারণ গান্ধীজি হিংসাত্মক কোনো ঘটনা চাইছিল না, সে হচ্ছে শান্তিপূর্ণ চাইছিল, বয়কট করে সমস্ত কিছু করতে চাইছিল, কিন্তু সেখানে কোনো রকম হিংসাত্মক ঘটনা করতে দিতে চাইছিলেন না। আর সেই অসহযোগ আন্দোলন চলাকালীন চৌরি চৌরা ঘটনাটা যখন ঘটে 5ই ফেব্রুয়ারি 1922-এ, তখন যে মিছিল চলছিল তার ওপর হচ্ছে পুলিশ গুলি চালায়, যেটা আমরা চৌরি চৌরা ঘটনা বলে আমরা জেনে থাকি। তার ওপর বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন রকম জনতার ওপর গুলি চালানো হয়, বিভিন্ন জনতা হচ্ছে পুলিশদের ওপর আক্রমণ করে। এই যে হিংসাত্মক ঘটনাটা ঘটেছিল, এর জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিতে কিন্তু বাধ্য হয়। তো এই জায়গাটা কিন্তু জেনে রাখবে। আরও ডিটেলসে জানতে আগের দিন ক্লাসটা তোমরা করো, সেখানে তোমরা অসহযোগ আন্দোলন সম্পর্কে ডিটেলসে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। 173 নম্বর। দেখো, এটা একটা দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। এগুলো ইউপিএসসির প্রশ্ন থাকে এরকম ধরনের, তোমাদের লুসিয়েন্টে আছে এরকম ধরনের প্রশ্ন। দেখো কি বলছে, প্রথমে দাবিটা কি বলছে দেখো। লালা রাজপথ রায়ের নেতৃত্বে 1928 সালে লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়। এবার কারণটা কি বলছে, সাইমন কমিশনে একজন ভারতীয় সদস্য ছিল না। আশা করি তোমরা বুঝতে পারছো, 4টে অপশান তোমাদের দিয়েছে, কোনটা ঠিক হবে তোমাদের বলতে হবে। এটা অপশান 1টাই হচ্ছে ঠিক হবে, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য। কেন না, লালা রাজপথ রায়ের নেতৃত্বে যে 1928 সালে লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে একটা প্রতিবাদ অবশ্যই উঠেছিল। ওকে, আগের দিন আমি তোমাদের বলেছি। আর সাইমন কমিশনে একজন ভারতীয় সদস্য ছিল না, মানে একজনও ভারতীয় সদস্য ছিল না, সেই জন্যই তো সাইমন কমিশন হচ্ছে তোমার পূর্ণতা লাভ পায়নি। ওকে, ফেল হয়ে গেছিল সাইমন কমিশন। ওকে, সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্যই ছিল না, এটাও ঠিক। তাই এ বলতে এখানে দাবি অর্থাৎ অ্যাজারশনের কথা বলা হয়েছে, আর হচ্ছে রিজন অর্থাৎ কারণের কথা বলা হয়েছে। ওই জন্য এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আরটা যেটা দেখাচ্ছে অর্থাৎ কারণটা যেটা দেখাচ্ছে, সাইমন কমিশনে একজনও ভারতীয় সদস্য ছিল না, এই কারণ হেতু এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক। তাই অপশান 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা ইউপিএসসির প্রশ্ন কিন্তু। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 174 নম্বর। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল কত সালে, এবং তার ডেটটাও বলতে হবে। তাই জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল 1947-এর 26শে অক্টোবর। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এক্সামে খুবই আসে। পরবর্তী দেখো 175 নম্বর। সুভাষচন্দ্র বসুর আগে আইএন এর সর্বাধিনায়ক কে ছিলেন? ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলা হয় এই আইএন এর ফুল ফর্মটা, এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকেও প্রশ্ন দেয়। তাই আইএন এর সর্বাধিনায়ক কে ছিল সুভাষচন্দ্র বসুর আগে? ওকে, এটার আগে ছিল ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং এই দায়িত্বটা সুভাষচন্দ্র বসুকে পরবর্তীতে দিয়েছিল। প্রথমে কিন্তু ক্যাপ্টেন মোহন সিং কিন্তু সর্বাধিনায়ক ছিল। তার অপশন সি হয়ে যাবে রাইট আনসার। আমরা আসবো আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে, আইএনএ সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, সেই ইনফরমেশনের লুসিয়েন্টে রয়েছে, একটু পরে আমরা সেই সম্পর্কে জানবো। ওকে, ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 176 নম্বর। নিম্নলিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাতে হবে, মানে সাল অনুযায়ী তোমাদের সাজিয়ে বলতে হবে কোনটা সঠিক, মানে পরপর হচ্ছে ঘটনাগুলো, সেটা তোমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি। অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ যেটা হবে এটা প্রথমে হবে, তারপর হচ্ছে তোমার 3 নম্বরটা হবে অর্থাৎ তিলকের মৃত্যু, মানে বালগঙ্গাধর তিলকের হচ্ছে মৃত্যু হয়েছিল এটা, তারপর হবে তোমার ডান্ডি মার্চ অভিযান, তারপর হবে সিমলা চুক্তি। ওকে, তোমাদের এই সাল অনুযায়ী সাজালে এইটা হচ্ছে সিকোয়েন্সটা ঠিক হবে, অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 177 নম্বর। কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের পর সুভাষচন্দ্র বসু এবং দক্ষিণপন্থীদের মধ্যে পুরো বিরোধটি যে প্রশ্নকে কেন্দ্র করে হয়েছিল সেটা কোনটা? এটা রাইট আনসার হবে অপশান এ। কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে ধ্বংস করাকে নিয়ে কিন্তু এটা হয়েছিল। কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের পর সুভাষচন্দ্র বসু এবং দক্ষিণপন্থীদের মধ্যে পুরো বিরোধটি হচ্ছে কংগ্রেস এবং ওয়ার্কিং কমিটিকে ধ্বংস করা নিয়ে হচ্ছে কেন্দ্র করে নিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হলো? তাই এই জায়গাটা কিন্তু জেনে রাখবি, লাইন থেকে বারবার কিন্তু এক্সামে প্রশ্ন দেয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 178 নম্বর। গান্ধীজি চম্পারণ আন্দোলনের জন্য ছিল কোনটা? হরিজনদের অধিকারের নিরাপত্তা, আইন অমান্য আন্দোলন, হিন্দু সমাজের ঐক্য বজায় রাখা, নাকি নীল শ্রমিকদের সমস্যা সমাধান? তাহলে গান্ধীজি যে চম্পারণ আন্দোলন সেটা ছিল কিসের জন্য? না নীল শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য এই গান্ধীজি চম্পারণের আন্দোলন করেছিল। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 179 নম্বর। লাহোর কংগ্রেসের লক্ষ্য ছিল কোনটা? তাহলে লাহোরে যে কংগ্রেস অধিবেশনটা ছিল সেই লাহোরের কংগ্রেসের লক্ষ্যটা কী ছিল বলতে হবে, যেটা 1929-এ ঘটেছিল। এটার লক্ষ্য ছিল ভারতের জন্য সম্পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলা হয়। ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা চাই, এটা হচ্ছে লাহোরের যে কংগ্রেসের অধিবেশন ছিল বা লাহোর কংগ্রেসের মূল লক্ষ্য ছিল 1929-এ। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণের যে পটভূমি সেটা কিন্তু এই লাহোর কংগ্রেসের অধিবেশনেই হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধিবেশন এবং খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবে। 180 নম্বর। মুসলিম লীগ সর্বপ্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রকে ডাক দেয় কত সালে? এটা সকলেই জানো, 1940-এ। ওকে, এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। মুসলিম লীগ কী করেছিল? সর্বপ্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের কিন্তু ডাক দিয়েছিল।
এই জায়গাটা থেকে বারবার প্রশ্ন আসে, এই 1940 সালটা কিন্তু ভালো করে মনে রাখবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো 181 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলাকে। তাহলে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা। অনেকবার তোমাদের আমি বলেছি এই গান্ধী এরা পড়াতে বা আগেও তোমাদের আমি প্র্যাকটিস সেট করানোর সময় বলেছি। এটা রাইট অ্যান্সার কী হবে বলো? সরোজিনী নাইডু। ওকে, যেহেতু প্রথম ভারতীয় মহিলা বলেছে, যদি বলতো এই প্রথমটা যদি না থাকতো তাহলে আনসার হতো তোমার অ্যানি বেসান্ত। বোঝা যাচ্ছে? যেহেতু বলেছে প্রথম ভারতীয়, তাই আনসার হয়ে যাবে অপশান বি, সরোজিনী নাইডু। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বারবার কিন্তু বলি এই জায়গাতে কিন্তু প্রশ্ন দুভাবেই আসে। চলো পরবর্তী দেখো 182 নম্বর। মন্টেগু চেমসফোর্ড, এটা মন্টেগু হবে। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের জন্য প্রদান করা হয়েছে কোনটি? এটা সকলেই বলতে পারবে, খুব ইজি প্রশ্ন। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের জন্য প্রদান করা হয়েছে ডায়ার্কি, যেটাকে আমরা বলে থাকি দ্বৈত শাসন ব্যবস্থা। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ডায়ার্কি বা দ্বৈত শাসন ব্যবস্থা, এটা মন্টেগু চেমসফোর্ড সংস্কারের জন্য প্রদান করা হয়েছে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মন্টেগু চেমসফোর্ড যে সংস্কারটা, এটা ভারত সরকার আইন 1919 দ্বারা কিন্তু করা হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে কোন আইন দ্বারা কিন্তু এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার করা হয়েছিল? 1919-এর অ্যাক্ট অনুযায়ী। এটা কিন্তু জানবে, এটা থেকে প্রশ্ন কিন্তু আসে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 183 নম্বর। সর্বভারতীয় হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করে মহাত্মা গান্ধী। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ পার্টির উদ্দেশ্য কী ছিল? 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে স্বরাজ পার্টির উদ্দেশ্যটা কী ছিল সেটা বলতে হবে। রাইট অ্যান্সার হবে অপশান সি, আইনসভায় প্রবেশ করতে হবে এবং সরকারকে ভিতর থেকে ধ্বংস করতে হবে। এইটা হচ্ছে তোমার স্বরাজ পার্টির উদ্দেশ্য ছিল। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 185 নম্বর প্রশ্ন। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন এস.সি. বোস, মানে সুভাষচন্দ্র বোস। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় 1922 সালের 12ই ফেব্রুয়ারি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বাইরে স্বাধীন ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠাকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? তাহলে ভারতের বাইরে বলেছে। ওকে, স্বাধীন ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠাকারী প্রথম ব্যক্তি ছিলেন রাসবিহারী বোস। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1942 সালের 15ই জুন রাসবিহারী বসুর সভাপতিত্বে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1942 সালের 15ই জুন। ওকে, রাসবিহারী বসু সভাপতিত্বে করা হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কত সালে কে প্রতিষ্ঠা করেছিল। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, এই সভাতে সুভাষচন্দ্র বসুকে জার্মানি থেকে জাপানে আসার কিন্তু আহ্বান জানানো হয়েছিল। ওকে, এই জায়গাটা থেকে কিন্তু ভালোই প্রশ্ন কিন্তু এক্সামে দিয়ে থাকে। আর একটা জিনিস জেনে রাখবে, 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনী কিন্তু গঠন করেন এবং এই বাহিনীর প্রধান ছিলেন কে? মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং। একটু আগে ওই রিলেটেড একটা প্রশ্ন পড়ছিলাম, তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল 1942-এর 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে কি করলো? আজাদ হিন্দ বাহিনী কিন্তু গঠন করলো। কিন্তু গঠন রাসবিহারী বসু করলেও এই বাহিনীর প্রধান কে ছিল? ক্যাপ্টেন মোহন সিং ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। 1943 খ্রিস্টাব্দে 3রা জুন সুভাষচন্দ্র বসু টোকিও যখন পৌঁছালো, মানে জাপানের টোকিওতে, তখন জাপানের প্রধানমন্ত্রী ছিল তখন তোজো। তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাহায্যের কিন্তু আশ্বাস কিন্তু দিয়েছিল। এই জায়গাগুলো একটুখানি ওয়াকিবল থাকবে, এই জায়গা থেকে বারবার এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়ে থাকে। ওকে, তাহলে প্রশ্ন যেমনভাবে আসবে সেইভাবে কিন্তু তোমাদের আনসার করতে হবে। এই জায়গাগুলো একটু নোট করে নিও, আশা করি তোমাদের কাজে দেবে। আর একটা প্রশ্ন এই রিলেটেড এসে থাকে, দেখবে এক্সামে খুবই আসে, যে নেতাজি কবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিল? 1943-এর 25শে আগস্ট। তাহলে এখানে অনেকের মধ্যে কনফিউজ থাকে যে আজাদ হিন্দ বাহিনীটা তাহলে যদি বলে কে প্রতিষ্ঠা করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিল নাকি রাসবিহারী বোস করেছিল নাকি ক্যাপ্টেন মোহন সিং করেছিল? এই জায়গায় রাইট অ্যান্সার হবে আজাদ হিন্দ বাহিনী গঠন করে অবশ্যই তোমার রাসবিহারী বসু 1942-এর 1 সেপ্টেম্বর। কিন্তু সে গঠন করলেও সে কিন্তু প্রধান ছিলেন না, সেই বাহিনীর প্রধান ছিল কে? ক্যাপ্টেন মোহন সিং। আবার এই মোহন সিং পরবর্তীতে যে 1943-এ গিয়ে 25শে আগস্ট আবার সেই দায়িত্ব তুলে দিল কার হাতে? নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা। এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ক্লিয়ার রাখবে। চলো পরবর্তী দেখো 188 নম্বর। দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলায় ভগৎ সিংকে কে সঙ্গ দিয়েছিল? তাহলে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলায় ভগৎ সিংকে সঙ্গ দিয়েছিল বটুকেশ্বর দত্ত। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, রাওলাট আইন পাস হয় কবে? 1919-এ রাওলাট আইন পাস হয়। আগের দিন তোমাদের আমি রাওলাট আইন সম্পর্কে ডিটেলসে করিয়েছি। নেক্সট দেখো 190 নম্বর প্রশ্ন। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? তাহলে তেভাগা আন্দোলন হয়েছিল 1946। এখান থেকে একটা প্রশ্ন জানলে, এবার বলছে কোথায় হয়েছিল? এটা হয়েছিল বাংলাতে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 191 নম্বর।
নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব কে হস্তান্তর করেন? দেখো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আমি একটু আগেই বলছিলাম, দুটো প্রশ্নের আগে যেরকম ধরনের প্রশ্ন আসে, তাহলে এবার আনসারটা নিশ্চয়ই করতে পারবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব কে হস্তান্তর করেছিল? রাসবিহারী বসু করেছিল। আশা করি ক্লিয়ার হলো, কেননা রাসবিহারী বসুই প্রথম 1942 সালে 1 সেপ্টেম্বর হচ্ছে তোমার আজাদিন বাহিনী গঠন করেছিল। ওকে, সেই বাহিনীটা গঠন করার পর পরবর্তীতে যে আবার 1943 সালের হচ্ছে 25শে আগস্টে কী করলো না, আজাদিন বাহিনীর নেতৃত্বটা গ্রহণ করে নিল কে না, সুভাষচন্দ্র বসু। ভারতীয় জাতীয় সেনাবাহিনীটা গঠন করেছিল কে? রাসবিহারী বসু। কত সালে করেছিল? 1942 সালে। এটা জেনে রাখবে 1942-এর কত না হচ্ছে 1 সেপ্টেম্বর। ওকে, এর 1 সেপ্টেম্বর হচ্ছে গঠন করেছিল। এবার প্রশ্ন আসছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন হস্তান্তর করা হচ্ছে তখন কত সাল? ওকে, তখন হচ্ছে 1943 সালে। ওকে, 1943 সালে হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসুকে এটা হস্তান্তর করে দেওয়া হলো। ওকে, যদি বলে অ্যাকচুয়াল ডেটটা কবে? 25শে আগস্ট। ওকে, এটা কিন্তু মনে রাখবে, 25শে আগস্ট হচ্ছে হস্তান্তর করা হয়েছিল। গঠন হয়েছিল 1942-এ 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু দ্বারা। এটা হস্তান্তর করে দেওয়া হয় 1943 সালের 28শে আগস্টে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 192 নম্বর, স্বরাজ পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ পার্টি হচ্ছে 1923 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, অপশান ডি হবে কারেক্ট আনসার। পরবর্তী 193 নম্বর প্রশ্ন দেখো, ফ্রন্টের গান্ধী যেটাকে আমরা সীমান্ত গান্ধী বলে থাকি, ওকে, সেই সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? এটা সকলেই তোমরা জানো, আব্দুল গাফফার খানকে হচ্ছে আমরা সীমান্ত গান্ধী বলে জেনে থাকি। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, আজাদিন ফৌজ কবে গঠিত হয়? একটু আগে তোমাদের আমি বলে এসেছি, তাহলে বলো এটা রাইট আনসার কী হবে? 1942-এর 1 সেপ্টেম্বর হচ্ছে তোমার আজাদিন ফৌজ কিন্তু গঠন হয়েছিল, যেটা আমরা আজাদিন বাহিনী বলছিলাম, রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিল। ওকে, এই জায়গাগুলো কিন্তু বারবার প্রশ্ন আসে, সাল, ডেট, সমস্ত কিছু, এই জায়গাগুলো তোমাদের কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতের লৌহ মানব বলা হয়? এটা সকলেই আনসার দিতে পারবে। এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। ওকে, আয়রন ম্যান। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি 1935 সালে ভারত সরকারের আইনের বৈশিষ্ট্য নয় বলেছে? ওকে, প্রশ্নটা সম্পূর্ণ পড়ে আনসার করবে, নাহলে ভুল হয়ে যাবে। রাইট আনসার হবে অপশান এ। কেন্দ্রের পাশাপাশি প্রদেশের যে দ্বৈত শাসন ব্যবস্থা, এইটা হচ্ছে তোমার ভারত সরকার আইনের কিন্তু বৈশিষ্ট্য ছিল না, মানে ইন্ডিয়ান অ্যাক্ট 1935 যে অ্যাক্টটা হয়েছিল এর বৈশিষ্ট্য ছিল না কোনটা? এই অপশান এটা। পরবর্তী দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটাকে বলা হয় INA, ওকে, 1943 সালে অস্তিত্ব লাভ করে, সেটা কোথায়? দেখছো প্রশ্ন কীরকমভাবে আসছে, এটা হবে সিঙ্গাপুরে। ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর। আমাদের ডেটটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 21শে অক্টোবর। ওকে, 21শে অক্টোবর 1943-এর 21শে অক্টোবর হচ্ছে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মানে যেটাকে বলা হয় INA। ওকে, এইটা হচ্ছে তোমার সিঙ্গাপুরেতে হচ্ছে অস্তিত্ব লাভ করেছিল আজাদিন সরকার নামে, নেতাজি যেটা হচ্ছে গঠন করেছিল। বোঝা যাচ্ছে বিষয়টা? এবার দেখো আমরা পরবর্তী একটা ইনফরমেশান, INA ট্রায়াল, মানে যেটা আমরা INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কে লুসিয়েন্টের ডেসক্রিপটিভে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, PK সেহগাল, শাহ নওরাজ খান এবং গুরুবক্ষ সিং ধিলোনাকে 1945 সালের নভেম্বরে লালকেল্লার বিচারের মুখোমুখি করা হয়েছিল, বিচারের জন্য ডাকা হয়েছিল। ব্যাখ্যা করার জন্য আইনি লড়াইয়ে জয়ী হওয়ার জন্য কংগ্রেসের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও INA বন্দীদের বিচার তাদের সরাসরি পরিচালিত কিন্তু হয়েছিল। রাজা সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। এই প্রত্যয়ের বিরুদ্ধে ভারতীয় জনমতের চাপ অবশ্য শীঘ্রই উচ্চ মাউন্ট কিন্তু করেছিল। এটি ব্রিটিশ সরকারকে নাড়া দেয় এবং এটি INA দোষীদের ওপর আরোপিত সাজা কিন্তু স্থগিত করতে বাধ্য হয়। আরও সৈন্যদের মধ্যে অসন্তোষ কিন্তু দ্রুত কিন্তু ছড়িয়ে পড়তে থাকে এই কারণের জন্য। INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিচারের সময় প্রধান প্রতিরক্ষা আইনজীবী ছিলেন হচ্ছে ভুলাভাই দেশাই। এই প্রশ্নটা বারবার এক্সামে আসে যে INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিচারের সময় প্রধান প্রতিরক্ষা আইনজীবী কে ছিল? ভুলাভাই দেশাই। অন্যান্য প্রতিরক্ষা আইনজীবী ছিলেন তেজ বাহাদুর সাকরু, জওহরলাল নেহরু, আসাদ আলী এবং মোহাম্মদ আলী জিন্নাহ। এরা কিন্তু ছিল প্রতিরক্ষা আইনজীবী হিসাবে, কিন্তু মূল প্রতিরক্ষা আইনজীবী ছিল ভুলাভাই দেশাই। এই নামটা কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো এটা কিন্তু লুসিয়েন্টে তোমাদের ইনফরমেশান রয়েছে। বোঝা গেল INA ট্রায়াল সম্পর্কে। এবার আরেকটা ইনফরমেশান তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। ওকে, আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, এটা সম্পর্কে একটু ইনফরমেশান দেখে নাও কী বলছে লুসিয়েন্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশদের পরাজিত করার পর জাপানিরা বেশ কিছু ভারতীয় সৈন্যকে কিন্তু যুদ্ধবন্দী করে নিয়েছিল। ওকে, 1942 সালে মার্চ মাসে টোকিওতে ভারতীয়দের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। তারা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ হচ্ছে গঠন করেছিল। ব্যাংকক সম্মেলন যেটা 1942-এর জুনেতে ঘটেছিল, সেখানে রাসবিহারী বসু লীগের সভাপতিত্ব নির্বাচিত হন। আর INA ছিল মোহন সিংয়ের মস্তিষ্কের সন্তান। কেন বলা হয়? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি
তোমার রাসবিহারী বসু যতই সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করুক না কেন 1942-এ, কিন্তু সেই বাহিনীর প্রধান কাকে রাখা হয়েছিল? এই মোহন সিংকে কিন্তু রাখা হয়েছিল। তাই জন্য আইএনএর মোহন সিংকে কিন্তু মস্তিষ্কের সন্তান, মানে তার মানে মস্তিষ্ক থেকে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু দিয়েই কাজ করা হতো, তাই জন্য তাকে মস্তিষ্কের সন্তান কিন্তু বলা হয়ে থাকতো। 1942 সালে রাসবিহারী বসু দ্বারা আইএনএ কিন্তু গঠন হয়েছিল, এটা আমরা আগেও বলেছি। 1943 সালে আইএনএ সুভাষচন্দ্র বসু দ্বারা পুনর্গঠিত কিন্তু হয়েছিল। সুভাষচন্দ্র বসু 1941 সালে বার্লিনে পালিয়ে এসে সেখানে ইন্ডিয়ান লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বসু 1941-এ বার্লিনে কিন্তু পালিয়ে এসে সেখানে ইন্ডিয়ান লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিল। 1943 সালে জুলাই মাসে তিনি সিঙ্গাপুরে আইএনএতে কিন্তু যোগ দেন আবার 1943-এ এসে। আবার রাসবিহারী বসু তার হাতে নেতৃত্ব কিন্তু তুলে দিয়েছিল রাসবিহারী বসু, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিল, পরবর্তীতে যে আবার 1943-এ সুভাষচন্দ্র বসুর হাতে এই আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব কিন্তু তুলে দেয়। আর 21শে অক্টোবর 1943 সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু দ্বারা স্বাধীন ভারতের অস্থায়ী সরকার এবং আইএনএ গঠিত হয়েছিল। এটা কত সালে? 1943 সালে। এই জায়গাটা থেকে খুবই প্রশ্ন আসে, তাহলে এই জায়গাটা আশা করি সমস্ত ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়ে গেল, তাহলে বোঝা গেল। এবার আরেকটু ইনফরমেশন আমরা চলে যাব আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে। কি বলছে দেখো, সুভাষচন্দ্র বসু, গান্ধী এবং নেহরুর নামে আইএনএর 3টি ফাইটিং ব্রিগেড ছিল। রানী ঝাঁসি ব্রিগেড ছিল একচেটিয়া রানী বাহিনী। এখান থেকে প্রশ্ন আসে রানী বাহিনী ছিল কোনটা? এই ঝাঁসি রানীতে যেটা ছিল ব্রিগেডটা, এটা হচ্ছে পুরো রানী বাহিনী ছিল। ওকে, রানী দ্বারা পরিচালিত হতো। এই জায়গা থেকে প্রশ্ন আসে। 3টি ফাইটিং ব্রিগেড ছিল, তার মধ্যে একটা হচ্ছে নারী বাহিনী ছিল, যেটা ঝাঁসির রানী বলা হতো। আর একটা ইনফরমেশন যে থাকবে, কিন্তু 1945 সালে জাপানের পরাজয়ের সাথে সাথে আইএনও কিন্তু মারা যায়। ওকে, কেননা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু সমস্তটাই শেষ হয়ে গেছিলো 1945 সালে জাপানের পরাজয়ের সাথে সাথে, কারণ জাপানরা এখানে সাপোর্ট করছিল। বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোসের কথা বলা হচ্ছে। 18ই আগস্ট 1945 সালে টোকিও যাবার পথে লাইপেল এবং লাইওয়ানের উপর বিমান দুর্ঘটনায় কিন্তু নিহত হন বলে কিন্তু জানা যায়। তাহলে এই জায়গাটা কিন্তু জেনে রাখবে, এটা লুসিয়েন্টে তোমাদের ইনফরমেশান রয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো আমরা পরবর্তী আরেকটা ইনফরমেশান দেখে নেব, রয়্যাল ইন্ডিয়ান নেভি অর্থাৎ RIN। ওকে, রেটিং বিদ্রোহ এটাকে বলা হয়ে থাকে, ফেব্রুয়ারি 18, 1946-এ যেটা ঘটনা ঘটেছিল, রয়্যাল ইন্ডিয়ান নেভি। এই সম্পর্কে ইনফরমেশান জেনে নাও, এখান থেকে প্রশ্ন দেয় এক্সামে। 1946-এর 18ই ফেব্রুয়ারি HMS তাওয়ানের বোম্বে রেটিং BC এর গ্রেপ্তারের পর স্পষ্ট জাতিগত বৈষম্য, অরুচিকর খাবার অপব্যবহারের কারণে কাজ কিন্তু বন্ধ করে দেয়। দত্ত অর্থাৎ BC দত্ত, ওকে, BC দত্ত যে হচ্ছে কি করেছিল না, ভারত ছাড়ো স্কল করেছিল। যে BC দত্ত যে জাহাজে ভারত ছাড়ো স্কল করেছিল 19শে ফেব্রুয়ারি করাচিতে, HMS যে হিন্দুস্তানও কিন্তু বিদ্রোহ করেছিল। বল্লভভাই প্যাটেল এবং জিন্নাহ যৌথভাবে রেটিংকে 23শে ফেব্রুয়ারি 1946-এ আত্মসমর্পণ করতে রাজি করেছিল। ব্রিটিশরা প্রথমবারের মতো গুরুত্বের সাথে বুঝতে পেরেছিল যে ভারতীয়দের মধ্যে এই জাগরণ এবং সশস্ত্র বাহিনীর বিদ্রোহের ফলে ভারতের ওপর তার আর দখলে স্থায়ী করতে কিন্তু পারবে না। তারা কিন্তু ব্রিটিশরা পরিষ্কার বুঝতে পেরেছিল ভারতের ওপর আর জোর করে কিন্তু কিছু কাজ করা যাবে না, সেটা কিন্তু তারা পরিষ্কার ব্রিটিশরা কিন্তু বুঝতে পারছিল। বোঝা গেছে? এবার অনেকে এই জায়গাটা কনফিউজ থাকে যে নৌবিদ্রোহ তাহলে কি আলাদা? নৌবিদ্রোহ হচ্ছে এইটাকে কিন্তু নৌবিদ্রোহ বলা হয়ে থাকে, এটা কিন্তু জানবে। 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল। প্রশ্নটা আছে কোন জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়েছিল? তলোয়ার জাহাজে। ওকে, 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি। এটা রেটিং বিদ্রোহ বলা হয়ে থাকে বা নৌবিদ্রোহ বলা হয়ে থাকে বা রয়্যাল ইন্ডিয়ান নেভি, কিন্তু এইটা কি বলা হয়ে থাকে এটা কিন্তু জানবে। এই জায়গা থেকে অনেকেই কনফিউজ থেকে কিন্তু ভুল আনসার করে ফেলে। এই জায়গাটা কিন্তু একই, নৌবিদ্রোহ যেটা সেটাই হচ্ছে তোমার রয়্যাল ইন্ডিয়ান নেভি, আর এই রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিক যারা ছিল তারা আবার নাম রেখেছিল ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। ওই সবই একই কিন্তু। ওকে, এই ঘটনাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আরেকটা জিনিস এখানে জেনে রাখো যে এই বিদ্রোহের কারণটা কী ছিল, মানে এই নৌ বিদ্রোহের কথা বলছি বা রয়্যাল ইন্ডিয়ান নেভির কথাটা বলছি, এটা বিদ্রোহের কারণটা কী ছিল? নৌবাহিনীতে ভারতীয়রা একই পদে ইউরোপীয়দের থেকে কম বেতন পেত। ওকে, এই কারণে কিন্তু বিদ্রোহটা হয়েছিল। শুধু এইটাই কারণ নয়, আরও কিছু মুখ্য কারণ ছিল, শুনে নাও। ইংরেজ অফিসাররা ভারতীয় নাবিকদের সঙ্গে জাতি বিদ্বেষজনিত কারণে কিন্তু খারাপ আচরণ করত, তাদের জাতপাত তুলে কিন্তু কথা বলতো। এই নিয়ে কিন্তু একটা বিদ্রোহ হয়েছিল, সেটা হচ্ছে এই নৌবিদ্রোহ। এছাড়া আর কি কারণ ছিল না, ভারতীয় নাবিকদের নিকৃষ্ট মানের মানে খাবার দেওয়া হতো। ওকে, তাদের খাবারগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো মুখে দেওয়ার মতো না, এরকম খাবার তাদেরকে ভারতীয়দের দেওয়া হতো। তাদের ঝুঁকিপূর্ণভাবে কাজ করানো হতো, যেগুলো ঝুঁকিপূর্ণ কাজ হবে, বিপদের আশঙ্কা রয়েছে, সেই কাজগুলো ভারতীয়দের করানো হতো। ওকে, ইংরেজদের যারা সেনাবাহিনীতে থাকতো তাদের কিন্তু করানো হতো না সেই ঝুঁকিপূর্ণ কাজগুলো। আর কি ছিল না, আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম তাদের অনুপ্রাণিত করেছিল এই নৌবাহিনীতে যারা মানে শ্রমিক ছিল, এবং লালকেল্লায় তাদের বিচার শুরু হলে নৌবাহিনীতে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিদ্রোহ কিন্তু শুরু করে দেয় তারা।
যে সবেতেই মেনে নেওয়া সম্ভব নয়। এত কিছু করেও মুখ বুঝে এতদিন সহ্য করেছিল তারা, আর সহ্য করতে তারা কিন্তু বাধ্য নয়। তারা কিন্তু কী করলো না, বিদ্রোহের সূচনা করে দিল। তাই এই মুখ্য কারণগুলোর জন্যই কিন্তু নৌবিদ্রোহ বা রয়্যাল ইন্ডিয়ান নেভি বা যেটা বলতে পারো ইন্ডিয়ান ন্যাশনাল নেভি কিন্তু বিদ্রোহটা শুরু হয়েছিল। ওকে, কোন জাহাজে শুরু হয়েছিল? তলোয়ার জাহাজে। ভালো করে নামটা কিন্তু মনে রাখবে। এবার প্রশ্ন উঠে আসছে, এখানেও বিরোধিতা আছে, যে কিছু মানুষ বিরোধিতা করেছিল। কারা কারা? ফার্স্ট নাম যার উঠে আসে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু এর বিরোধিতা করেছিল এই নৌবিদ্রোহে। আরও করেছিল বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, গান্ধীজি, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, আরও বিভিন্ন নেতাবর্গ আছে, এরা বিদ্রোহে কিন্তু বিরোধিতা করেছিল। ওকে, এই জায়গাটা কিন্তু তোমরা জেনে রাখবে। এই নৌবিদ্রোহ বা রয়্যাল ইন্ডিয়ান নেভিতে বিদ্রোহ এরা কিন্তু বিরোধিতা করেছিল। এই বিদ্রোহতে কিন্তু অনেক শ্রমিক কিন্তু যোগদান করেছিল। প্রায় 78টি জাহাজের 20,000 নাবিক কিন্তু এই বিদ্রোহে কিন্তু অংশ নিয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে। 22টি জাহাজের নাবিকরা বিদ্রোহ শুরু করলেও পরবর্তীতে কিন্তু 78টা জাহাজের নাবিক পর্যন্ত কিন্তু বিদ্রোহ শুরু করে দিয়েছিল। বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? MS খান এবং মদন সিং। এরা কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নৌবাহিনী। প্রশ্ন আসতে পারে যে এই নৌবাহিনীর বিদ্রোহের নেতৃত্ব তাহলে কারা দিয়েছিল? MS খান এবং মদন সিং। এনারা দুজনে কিন্তু এই নৌবাহিনীর তোমার নেতৃত্ব দিয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা নৌবিদ্রোহ সম্পর্কে বা রয়্যাল ইন্ডিয়ান নেভি সম্পর্কে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর গান্ধীজি তার প্রথম সফল সত্যাগ্রহ শুরু করেছিল, সেটা কোথায়? এটা হবে তোমার চম্পারণে। ওকে, চম্পারণ সত্যাগ্রহ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, আগের দিন তোমাদের চম্পারণ সম্পর্কে আমি ডিটেলসে ক্লাস করিয়েছি। দেখো 199 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা ইউপিএসসির প্রশ্ন, দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। দাবিটা বলছে লর্ড লিনলিথগো 1942 সালের আগস্ট আন্দোলনকে 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে সবচেয়ে গুরুতর বিদ্রোহ হিসেবে বর্ণনা করেছিল। এটা দাবি দেখাচ্ছে। কারণটা বলছে কিছু জায়গায় কৃষকরা বিপুল সংখ্যক আন্দোলনে যোগ দিয়েছিল। দিয়ে বলছে তারা কোনটা আনসার হবে? এটা হবে অপশান বি। এ এবং আর উভয়ই সত্য। এর দাবিটাও সত্য, কারণটাও সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। আর বলতে কারণটা, মানে কিছু জায়গায় কৃষকরা যে বিপুল সংখ্যক আন্দোলনে যোগ দিয়েছিল তার কারণ এই দাবিটা যেটা দেখাচ্ছে এটা নয়। এই দাবি হেতু এই কারণটা কিন্তু নয়, কিন্তু দুটো বিবৃতি কিন্তু সঠিক, কিন্তু এই কারণটা কিন্তু এর ফলাফল নয়। আশা করি বুঝতে পেরেছি। তাই অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 200 নম্বর প্রশ্ন। ভারত ভাগের সময় ব্রিটিশ ভারতের নিম্নলিখিত প্রদেশগুলির মধ্যে কোনটি একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন অস্তিত্বের পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিল? এটা হবে পাঞ্জাব এগিয়ে এসেছিল। ওকে, স্বাধীন ঐক্যবদ্ধ স্বাধীন অস্তিত্ব রাজ্য হবে এটা। তাই সেই দাবি নিয়ে তারা এগিয়ে এসেছিল পাঞ্জাব। ওই জন্য বাংলা পাঞ্জাবকে ভাগ করা হয়েছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতকে খণ্ডিত করার জন্য বলকান পরিকল্পনা ছিল একটি সৃজনশীল প্রচেষ্টা, সেটা কার? এটা হবে রাইট অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেনের। প্রথম দিকে আমরা পড়ছিলাম ভারতকে যে দুভাগে ভাগ করা হচ্ছে সেটি লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা ছিল। পরবর্তী দেখো প্রশ্ন, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে 1920 সালের আহমেদাবাদ অধিবেশনে কংগ্রেসের লক্ষ্য হিসাবে সম্পূর্ণ স্বাধীনতা গ্রহণের প্রস্তাব করেছিলেন? এটা হবে হযরত মোহানি। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক এক্সামে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান পরিচালনা করে? তাহলে এই চট্টগ্রাম অস্ত্রাগার যে অভিযানটা হয়েছিল, মানে চট্টগ্রামে যে অস্ত্রাগার লুণ্ঠন, এটা পরিচালনা করেছিলেন কে? এটা হবে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটু ইনফরমেশন জেনে রাখবে। 1930 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে। তাহলে সালটা কত বললাম? 1930-এ। ভালো করে মনে রাখবে। 1930-এ তোমার কি হয়েছিল না, 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ওকে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ওকে, IRA, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার কিন্তু লুণ্ঠন করেছিল। অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে সঙ্গে যুক্ত কিছু বিপ্লবী ছিলেন নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, এরকম অনেক ব্যক্তি কিন্তু ছিলেন। এর সাথে কিন্তু আরেকটা নাম কিন্তু না বললেই নয়, প্রীতিলতা ওয়েদার। ওকে, ইনিও কিন্তু যুক্ত ছিলেন এই চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের সাথে। মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছেন মাস্টারদা সূর্য সেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এই জায়গাতে কিন্তু প্রশ্ন দেয় কবে হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন? 1930-এ। ওকে, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় খুদাই খিদমতগারা, যা লাল শার্ট বা লাল কুর্তি বা লাল কুর্তা নামে পরিচিত, তাদের আহ্বান জানানো হয়েছিল এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। পাঠান জাতীয়তাবাদী ঐক্য ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে যে সংগ্রাম, ওকে, এইটার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময়।
পরবর্তী প্রশ্ন দেখো, দাবি এবং কারণ রিলেটেড একটা প্রশ্ন। 1930-এর দশকের গোড়ার দিকে ভারতীয় জাতীয়তাবাদী অভ্যুত্থানে শ্রমিক অংশগ্রহণের প্রভাব দুর্বল ছিল, এটা দাবি। কারণটা বলছে শ্রমিক নেতারা ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শকে বুর্জোয়া বা প্রতিক্রিয়াশীল বলে মনে করতেন। এটা রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর ব্যাখ্যা, মানে কারণটা যেটা দেখাচ্ছে সেটাই দাবি রিলেটেড সঠিক। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে ভারত ভাগ এড়ানোর শেষ সুযোগটি নষ্ট হয়ে যায়? মানে ভারত ভাগ যেটা হচ্ছে, মানে পার্টিশন করা হচ্ছে ভারতকে, সেই ভারত ভাগ যে এড়ানো মানে এড়িয়ে যাওয়ার শেষ সুযোগটি নষ্ট হয়ে যায় কোন প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে? এটা হচ্ছে তোমার ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যাবিনেট মিশন পরিকল্পনা যখন ঘটে তার মাধ্যমে ভারত ভাগ মানে ভারতকে যে পার্টিশন করা হবে এই শেষ সুযোগটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। ওকে, আগের দিন তোমাদের আমি ক্যাবিনেট মিশন সম্পর্কে ডিটেলসে বলেছি, এই সম্পর্কে ক্লাসটা করে নাও, পেয়ে যাবে। চলো পরবর্তী দেখো, আমরা দেখে নেব সি আর সূত্র, মানে রাজা গোপালচারী সূত্র আমরা যেটাকে বলে থাকি, শর্টে সি আর ফর্মুলা আমরা বলে থাকি, যেটা 1944 হয়েছিল। এই জায়গা থেকে বারবার এক্সামে প্রশ্ন দেয়, লুসিয়েন্টের ডেসক্রিপ্টে তোমাদের এটাও রয়েছে, দেখবে সি আর ফর্মুলা বলে 1944। ওকে, এটাকে সি আর হচ্ছে চক্রবর্তী রাজাগোপালচারী ফর্মুলা। ওকে, এটা হচ্ছে বাংলায় যেটা পুরো ফর্ম। এখান থেকে দেখো লুসিয়েন্ট কি বলছে। 1994 সালে চক্রবর্তী রাজাগোপালচারী উত্তর পশ্চিম এবং পূর্বে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেগুলিকে সীমাবদ্ধ করার জন্য একটা কমিশন নিয়োগ করার প্রস্তাব করেছিল। যেখানে মুসলিম বেশি রয়েছে সেখানে একটা কমিশন গঠন করা হবে। এই ধরনের এলাকায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পৃথকীকরণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা গণভোটের প্রস্তাব করা হবে, মানে পৃথকভাবে একটা ভোট নেওয়া হবে, সেখানে একটা গণভোটের আয়োজন করা হবে। ওকে, সার্বভৌম রাষ্ট্রের পক্ষে থাকলে তাদের স্বাধীনতা দেওয়া হবে, যদি সেটা তাদের পক্ষে যদি ভোট পড়ে তাহলে তাদের স্বাধীনতা দেওয়া হবে। বিভাজন মেনে নেওয়ার ক্ষেত্রে প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ ইত্যাদি রক্ষার জন্য যৌথভাবে চুক্তি করা হবে। মুসলিম লীগ স্বাধীনতার জন্য কংগ্রেসের দাবিকে সমর্থন করবে এবং অস্থায়ী সরকার গঠনের সহযোগিতাও করবে। জিন্নাহ আপত্তি করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন কংগ্রেস দ্বিজাতিচত্ব গ্রহণ করুক এবং চেয়েছিলেন শুধুমাত্র উত্তর পশ্চিম ও পূর্ব বা ভারতের মুসলমানরা গণভোটে ভোট দিন। ওকে, ভি.ডি. সাভারকারের নেতৃত্বে হিন্দু নেতারা এই পরিকল্পনা কিন্তু নিন্দাও করেছিল। তার মানে এই যে সিআর ফর্মুলাটা যেটা ছিল যে মুসলিমদের আলাদা নির্বাচন করা হবে, এটা ভি.ডি. সাভারকার, ওকে, এটা বা তার সাথে যে নেতৃত্বদানকারী হিন্দু নেতারা যারা ছিল তারা আবার এই পরিকল্পনাটাকে নিন্দা করেছিল। তাহলে এক কথায় বললে কি বুঝবে ছোট করে, যে ভারত বিভাগ রোধ করতে মুসলিম লীগের অধিকাংশ দাবি মেনে নিয়ে 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে চক্রবর্তী রাজাগোপালচারী সিআর ফর্মুলা বা রাজাজি সূত্র যেটা বলতে পারো সেটা কিন্তু পেশ করলো। এক কথা এটা। কিন্তু এবার যদি প্রশ্ন আসে যে সিআর ফর্মুলা অর্থাৎ রাজাগোপালচারী যে সূত্রটা 1944-এ যেটা প্রকট করা হলো, এটা কি সফল হয়েছিল? এটা সফল হয়নি, এটা কিন্তু ব্যর্থ হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে, এই বৈঠকটা কিন্তু ব্যর্থ হয়েছিল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 1935 সালে ভারতীয় আইন দ্বারা প্রস্তাবিত ফেডারেল ইউনিয়নের রাজোচিত স্টেটগুলিকে অন্তর্ভুক্ত করার ব্রিটিশদের আসল উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা দেখো রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, জাতীয়তাবাদী নেতাদের রাজনৈতিক এবং সম্পূর্ণ সাম্রাজ্যবাদ বিরোধী মতবাদের প্রতি ভারসাম্য বজায় রাখতে রাজপুত্রদের ব্যবহার করতে হবে। ওকে, এইটা হচ্ছে 1935 সালে ভারতীয় আইন যেটা ছিল সেটা মানে ইন্ডিয়ান অ্যাক্ট 1935 অনুযায়ী কিন্তু প্রস্তাবিত ফেডারেল ইউনিয়নের রাজোচিত স্টেটগুলিতে অন্তর্ভুক্ত করার ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল। ওকে, আগের দিন তোমাদের আমি ইন্ডিয়ান অ্যাক্ট 1935 করিয়েছি, যারা আগের দিন ক্লাসটা করোনি করো, আগের দিনের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর থেকে যেগুলো বাকি ছিল সেই কোশ্চেনগুলো যে তোমাদের করাচ্ছি, কিন্তু আগের দিন ক্লাসে কিন্তু অনেক ইনফরমেশানই কিন্তু দিয়ে দিয়েছি আমি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারত বিভাগের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা বারবার এক্সামে আসে, যখন ভারত বিভাগ হচ্ছিল সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালিনী ছিল। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, কংগ্রেস নেতারা যখন মাউন্ট চেমসফোর্ড রিপোর্টকে নিন্দা করেছিল তখন অনেক বামপন্থী দল গঠন করতে ছেড়ে দিয়েছিল। তাহলে এটা কোনটা রাইট অ্যান্সার হবে? এটা হবে অপশান এ, ভারতীয় লিবারেল ফেডারেশন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 210 নম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে? ওকে, নট কারেক্ট। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? ভারতের স্বাধীনতা প্রসঙ্গে অপশান ডি হয়ে যাবে কারেক্ট নয়। 1931 সালে করাচিতে বলতে পারো, এটা করাচিতে কংগ্রেস অধিবেশনে গান্ধী হারেন চুক্তি বিরোধিতা করেছিল। এইটা কিন্তু সঠিক নয় ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে। ওকে, ক্লিয়ার হলো? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1946 সালে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভার প্রধান কে ছিলেন? অন্তর্বর্তী মন্ত্রিসভা, ওকে,
অন্তর্বর্তী মন্ত্রিসভার প্রধান কে ছিল 1946 সালে? জওহরলাল নেহরু ছিল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথম দিকে যখন আমি 1946-এর ঘটনাটা আজকে বলছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম জওহরলাল নেহরুকে তোমার সভাপতি নির্বাচন করা হয়েছিল মন্ত্রিসভা। তা এইটাই হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ। পরবর্তী দেখো, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সালটা এখানে দিয়ে দিয়েছে 1928-এ কিন্তু বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল। এখান থেকে এই প্রশ্নটাও কিন্তু আসে, কবে হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু এক্সামে আসে, তার এখানটা কিন্তু ইম্পর্টেন্ট। বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বরদৌলি সত্যাগ্রহটা কিন্তু আগের দিন তোমাদের আমি করিয়েছি, এটা যারা করনি ক্লাস সেটাও করে নেবে, তোমরা সেখানে ইনফরমেশন পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের ভিত্তি তৈরি করেছিল কোন আইন অনুযায়ী? এটা হচ্ছে ভারত সরকার আইন অনুযায়ী, 1919-এর ভারত সরকার আইন অনুযায়ী। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাই প্রথম দিকে যখন মন্টেগু চেমসফোর্ডটা বলছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম ভারত সরকার আইন 1919 অনুযায়ী কিন্তু এই রিপোর্টটা কিন্তু ভিত্তি তৈরি করা হয়েছিল। তাহলে প্রশ্ন কতভাবে আসছে তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রস্তাব করেছিলেন যে স্বরাজকে সমস্ত বিদেশি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীনতা হিসাবে সংজ্ঞায়িত করা উচিত? এটা করেছিল হচ্ছে মৌলানা হাসরাত মোহানি। এটা হয়ে যাবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, মৌলানা হাসরাত মোহানি। ওকে, এটা অপশান বি হবে, এখানটা বি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন তোমার প্রস্তাব করেছিলেন যে স্বরাজকে সমস্ত বিদেশি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীনতা হিসাবে সংজ্ঞায়িত করা হবে। ওকে, ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 1919 সালে পাঞ্জাবের নৃশংসতার প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত নাইট উপাধি ফিরিয়ে দেওয়া ভারতের বিখ্যাত ব্যক্তি কে ছিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, কেননা 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, তারই প্রতিবাদে হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কী করেছিল? ফিরিয়ে দিয়েছিল। ব্রিটিশরা যে নাইট উপাধি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিল 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় নৃশংসতার প্রতিবাদে, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা ফিরিয়ে দেয়। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করতে হবে। 4টে ঘটনা দিয়েছে, চৌরি চৌরা অত্যাচার মানে চৌরি চৌরার ঘটনা, মল্লে মিন্টো সংস্কার, ডান্ডি মার্চ আর মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এটা কালানুক্রমে সাজিয়ে বলতে হবে কোনটা কার পর ঘটেছিল। এটা সাজালে তোমাদের আনসার হয়ে যাবে অপশান বি। প্রথমে হচ্ছে তোমার মল্লে মিন্টো সংস্কারটা হয়েছিল। ওকে, তারপর হয়েছিল তোমার তারপর হয়েছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কার, তারপর হলো চৌরি চৌরা ঘটনা, তারপর হবে ডান্ডি মার্চ। ওকে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার একটু আগে বললাম, এটা 1919-এ হয়েছিল। এবার যদি বলো যে ডান্ডি মার্চ কবে হয়েছিল, ডান্ডি মার্চ 1930-এ হয়েছিল ডান্ডি মার্চ। এবার যদি বলো মল্লে মিন্টো সংস্কার কবে হয়েছিল, এটা তোমার হচ্ছে 1909-এ হয়েছিল মল্লে মিন্টো সংস্কার। আর চৌরি চৌরা যে অত্যাচার বা চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922-এ। ওকে, তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। সালগুলো তোমাদের কিন্তু জানতে হবে হিস্ট্রির, কিছু কিছু ইম্পর্টেন্ট সাল আছে, তোমাদের আমি প্রথম দিনই বলছিলাম যে সালগুলো তোমাদের না জানলে কিন্তু হিস্ট্রির কিন্তু সিকোয়েন্সগুলো সাজাতে তোমরা পারবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। এই প্রশ্নগুলো তোমরা অ্যাভয়েড করে যেতে হবে তাহলে। আর এইরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন বর্তমান এক্সামে কিন্তু বেশি আসছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার প্রাককালে মহাত্মা গান্ধী সম্পর্কে। এই বিবৃতিগুলো বিবেচনা করে কোনটা সঠিক সেটা বলতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনার প্রাককালে মহাত্মা গান্ধী সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক? এটা তিনটেই সঠিক। সরকারি চাকরিজীবীদের পদত্যাগ করতে বলেছিলেন, সৈন্যদের তাদের পোস্ট ছেড়ে দিতে বলা হয়েছিল, প্রিন্সলি স্টেটের রাজকুমারদের তাদের নিজস্ব জনগণের সার্বভৌমত্ব মেনে নিতে বলা হয়েছিল। এই তিনটেই সঠিক হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার প্রাককালে মহাত্মা গান্ধী এই দাবিগুলো তারা করেছিল। আগের দিন যখন আমি ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়াচ্ছিলাম, সেখানে তোমাদের আমি এইগুলো বলছিলাম যে মহাত্মা গান্ধী কী কী ভারত ছাড়ো আন্দোলনের সময় কী কী বলেছিল। তা সেই অনুযায়ী কিন্তু এই আনসারটা কিন্তু তোমরা করতে পারতে ইজিলি। যারা আগের দিন ক্লাসটা করেছো সম্পূর্ণ তারা কিন্তু জানো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। তার আগে দেখো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লুসেন্টে যে এক্সট্রা ইনফরমেশনগুলো বাকি রয়ে গিয়েছিল সেগুলো তোমাদের আমি আজকে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1922-এ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কি বলছে দেখো, 1922 সালে 8ই আগস্ট কংগ্রেস তার ওয়ালিয়ার, এনার ডাবল প্রিন্টিং হয়েছে, ওয়ালিয়া ট্যাঙ্ক বোম্বেতে একটি মিটিংয়ে ভারত ছাড়ো রেজলিউশন নামে পরিচিত একটি প্রস্তাব পাস করেছিল 1942-এর 8ই আগস্ট। ওকে, এবার দেখো যেখানে গান্ধীজি ব্রিটিশকে ভারত ছাড়তে বলেছিলেন এবং করো বা মরো মানে ডু অর ডাই। ওকে, ডু অর ডাই নামটা তোমরা শুনেছো, এটা গান্ধীজি হচ্ছে তুলেছিল স্লোগানটা। ভারত ছাড়তে বলেছিল এবং বলেছিল করো অথবা মরো, অর্থাৎ ডু অর ডাই। আমরা হয় ভারতকে স্বাধীন করব অথবা দেশবাসীর কাছে প্রয়াসে মারা যাব। ওকে, 9ই আগস্ট 1942-এ গান্ধী, নেহরু, প্যাটেল প্রভৃতি সমস্ত বিশিষ্ট নেতারা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বাকি বেশিরভাগই যেমন পি লোহিয়া, অরুণা আসফ আলী, উষা মেহতা প্রমুখরা কিন্তু বিপ্লবী সংগ্রাম কিন্তু চালিয়ে গিয়েছিল। যদিও এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গান্ধীজি, নেহরুজিকে এবং হচ্ছে বল্লভভাই প্যাটেলকে, এদেরকে সবাইকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল, কিন্তু আরও কিছু ব্যক্তি যারা ছিল লুকিয়ে তারা কিন্তু সংগ্রাম কিন্তু চালিয়ে যাচ্ছিল। তো এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আরও একটি ইনফরমেশন রয়েছে লুসেন্টে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে, সেটা একটু দেখে নাও। সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছিল,
ওকে, বেশ কিছু সরকারি অফিস ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা তাকে একটু আগের প্রশ্ন ছিল। ওকে, টেলিগ্রাফের তার কেটে যায় এবং যোগাযোগ বিঘ্নিত হয়। কিছু কিছু জায়গায় সমান্তরাল সরকার কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মানে প্যারালাল গভর্নমেন্ট। ওকে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক নম্বর বলিয়া, ইউপি মানে উত্তরপ্রদেশের বলিয়া, যেটা চিট্টু পান্ডেয়া প্রথম সমান্তরাল সরকার দ্বারা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট তমলুক, মেদিনীপুর জেলা, বাংলায়। ওকে, ওয়েস্ট বেঙ্গলে যেটা এখন পড়ছে, সেটা সতীশ সামন্ত দ্বারা করা হয়েছিল। 3 নম্বর সাতারা, মহারাষ্ট্রের সাতারা, ওয়াই.বি. চাওহান এবং নানা পাটিল দ্বারা কিন্তু এটা করা হয়েছিল। দীর্ঘতম মেয়াদি চলেছিল, মানে সাতারা মহারাষ্ট্রের এই জায়গাটা, এটা দীর্ঘতম মেয়াদি, মানে অনেক দিন ধরে এটা চলেছিল সমান্তরাল সরকার, মানে প্যারালাল গভর্নমেন্ট। আর 4 নম্বর তালচর, উড়িষ্যার তালচর, এটা আন্দোলন অবশ্য সরকার কর্তৃক নিশ্চিহ্ন হয়ে যায়। ওকে, তাহলে এই 4টে তোমাদের নাম দিয়েছে উদাহরণস্বরূপ হিসাবে যে প্যারালাল গভর্নমেন্ট কোথায় কোথায় কিন্তু গড়ে উঠেছিল। সব থেকে দীর্ঘমেয়াদী ছিল কোনটা? মহারাষ্ট্রের সাতারাটা। ওকে, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় ভারত ছাড়ো আন্দোলনে, এই ইনফরমেশনগুলো রুটিনটা তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্নটা আছে, এইগুলো ছাড়াও কি ইম্পর্টেন্ট কিছু টপিক আছে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই কিছু জিনিস জেনে রাখতে হবে, যেগুলো নোট করে নাও। এক কথায় বলতে পারি 1942 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল হরিজন পত্রিকায় গান্ধীজি প্রথম ভারত ছাড়োর পরিকল্পনা পেশ করেন। কি বললাম? হরিজন পত্রিকায় গান্ধীজি প্রথম ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেছিল, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। ওকে, 1942 খ্রিস্টাব্দে 14ই জুলাই ওয়ার্ধায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো প্রস্তাব কিন্তু গ্রহণ করেছিল, এই জায়গাটা জানবে। আর এই আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো অথবা মরবো। ওকে, এইটা কিন্তু তার স্লোগান ছিল। এবং গান্ধীজি বলেছিল, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না, আমাদের পূর্ণ কমপ্লিট স্বাধীনতা চাই। ওকে, এইটা কিন্তু তার দাবি ছিল। জাতীয় কংগ্রেসকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলনের সময়, এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। এটা কিন্তু তোমাদের এইগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে, এগুলো তোমাদের জানতে হবে। ওকে, এইগুলো থেকেই প্রশ্ন কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে প্রশ্ন এসে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোন প্রদেশে 1935 সালের আইনের অধীনে কংগ্রেস মন্ত্রক গঠিত হয়নি? এটা পাঞ্জাব, পাঞ্জাব প্রদেশে। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কোন কংগ্রেস অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আইন অমান্য কর্মসূচি চালু করার অনুমোদন দিয়েছিল? তাহলে কোন কংগ্রেস অধিবেশনে এটা দেওয়া হয়েছিল? এটা লাহোর অধিবেশনে দেওয়া হয়েছিল, কংগ্রেসের লাহোর অধিবেশনে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি আইন অমান্য কর্মসূচি চালু করার অনুমোদন দিয়েছে। খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, 1920 সালের অক্টোবরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার জন্য তাসখণ্ডে জড়ো হওয়া ভারতীয়দের একটি দলের নেতৃত্বে কে ছিলেন বলতে হবে। এটা ছিলেন M.N. রায়। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো, নিচের মধ্যে কে 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনের জন্য মৌলিক অধিকার ও অর্থনৈতিক কর্মসূচির প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন? এটা হবে রাইট আনসার পণ্ডিত জওহরলাল নেহরু। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, একটা বিবৃতি দিয়েছে, দুটো বিবৃতি আছে। যখন সিমলা সম্মেলন হয়েছিল তখন লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় ছিলেন, একটা বিবৃতি। 2 নম্বর বিবৃতি বলছে, ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ যেটা হয়েছিল 1946-এ সংঘটিত হয়েছিল, যখন বোম্বে এবং করাচিতে রয়্যাল ইন্ডিয়ান নেভির ভারতীয় নাবিকরা সরকারের বিরুদ্ধে উঠেছিল। তাহলে এটা কোনটা সঠিক? এই দুটো ইনফরমেশানই আমি একটু আগেই দুটো জায়গায় আলাদা আলাদাভাবে তোমাদের আমি বর্ণনা করেছি। লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা পড়ার সময় প্রথম ইনফরমেশানটা ক্লিয়ার করেছিলাম, আর নেক্সট ইনফরমেশানটা তোমাদের নৌ বিদ্রোহের সময় আমি কিন্তু ক্লিয়ার করেছি। আশা করি এটা সকলেই আনসার দিতে পারবে। এটা রাইট আনসার হবে অনলি 2। ওকে, এইটা তোমার সঠিক। সিমলা সম্মেলন হয়েছিল যখন মাউন্টব্যাটেন ভাইসরয় ছিল, তখন কিন্তু সিমলা সম্মেলন হয়েছিল? হয়নি তো, এটা তো ভুল। ঠিক কোনটা? নৌবাহিনী বিদ্রোহটা 1946-এ সংঘটিত ছিল, যখন বোম্বে এবং করাচির রয়্যাল ইন্ডিয়ান নেভির ভারতীয় নাবিকরা কী হয়েছিল? সরকারের বিরুদ্ধে বিক্ষোভে মেতে উঠেছিল। এইটাই সঠিক, অপশান 2টা। তাহলে বুঝতে পারছো তোমাদের যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি কতটা গুরুত্বপূর্ণ এক্সট্রা, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাই জন্য তোমাদেরকে আমি এক্সট্রা ইনফরমেশনগুলো কভার করে দিয়েছি, যেগুলো লুসিয়ান মিস করে গেছে। চলো পরবর্তী দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। 3টে বিবৃতি দিয়েছে, দিয়ে বলছে কোনটা সঠিক। এটা 1 and 3 সঠিক। অর্থাৎ প্রথম গোলটেবিল সম্মেলন ডক্টর আম্বেদকর হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলী দাবি করেছিল, এটা সঠিক। আর 3 নম্বরটা সঠিক, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় গোলটেবিল সম্মেলন অংশ নেয়নি। অবশ্যই নেয়নি, কেননা আগের দিন তোমাদের যখন প্রথম, দ্বিতীয় এবং 3টে গোলটেবিল বৈঠক সম্পর্কে আমি বর্ণনা করি, সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় গোলটেবিল সম্মেলনে কিন্তু অংশ নেয়নি। জাতীয় কংগ্রেস তৃতীয় গোলটেবিলে কোনো মতেই অংশ নেয়নি। এই লাইনটা ভালো করে মনে রাখবে, এটা বিভিন্নভাবে প্রশ্ন আসে। এই দুটো সঠিক, অপশান 2টা সঠিক নয়। ক্লিয়ার হলো বিষয়টা? যারা আগের দিন 3টে গোলটেবিল বৈঠকটা পড়োনি, তারা অবশ্যই আগের দিনের ক্লাসটা যে 2 নম্বর পার্টটা যে গান্ধী এরা, সেখানে চলে যাও। যে নিচের দিকে ডেসক্রিপশনটা খুলবে, দেখবে তোমাদের টাইম টেবিল করে দেওয়া আছে। সেইখানে তোমরা দেখবে প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক, এগুলো পেয়ে যাবে। ওকে, সেই জায়গাগুলো তোমরা দেখে নাও একবার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট, প্রথম দিকে আমি বলে এসেছি, এটা ফরওয়ার্ড ব্লক তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার।
পরবর্তী দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে ভারত সরকার আইন 1935 অনুযায়ী। এর জন্য প্রদান করা হয়েছিল, 3টে অপশান দিয়েছে, দিয়ে বলছে কোনটা সঠিক। ভারত সরকার আইন 1935 মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটা প্রোভাইড করেছিল সেটা কোনটা সঠিক হবে? 3টেই সঠিক। প্রাদেশিক স্বায়ত্তশাসন, ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা আর কেন্দ্রে অল ইন্ডিয়া ফেডারেশন, এই 3টেই কিন্তু সঠিক। তার অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট ভারত সরকার আইন 1935টা। আগের দিন তোমাদের আমি ভারত সরকার আইনটা ডিটেলসে করিয়েছি, করোনি যারা আগের ক্লাসটা দেখে নাও, সেখানে পেয়ে যাবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সালে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতা যেটা বলতে পারো, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স লাভের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছিল? এটা হবে হচ্ছে জওহরলাল নেহরু। ওকে, জওহরলাল নেহরুর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন যেটা হয়েছিল 1929 সালে, সেখানে হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বরাজের জন্য দাবি প্রস্তাব করা হয়েছিল। একটু আগেই তোমাদের আমি লাহোর অধিবেশন সম্পর্কে বলেছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকার ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন দপ্তর ছিলেন? এই প্রশ্নটা কতটা স্ট্যান্ডার্ড। 1946 সালে অন্তর্বর্তী যে সরকার গঠন করা হয়েছিল সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন দপ্তরে ছিলেন? তাহলে এটা রাইট আনসার কি হয়ে যাবে বলো? এটা হচ্ছে তিনি খাদ্য ও কৃষি দপ্তরের অন্তর্ভুক্ত ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অন্তর্বর্তী সরকার যখন 1946-এ গঠন করা হয়েছিল, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, লুসেন্টের বেশিরভাগ প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, বারবার রিপিট হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব, নিচের কোনটি জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশদের দ্বারা গণহত্যার নেতৃত্বে জনগণের ক্ষোভের ঢেউ জাগিয়েছিল? এটা হবে রাওলাট আইন। ওকে, এই রাওলাট আইন জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশদের দ্বারা গণহত্যার নেতৃত্বে জনগণের ক্ষোভের যে ঢেউটা সেটা বেশি করে জাগিয়ে তুলেছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তোমাদের আগের দিন আমি জালিয়ানওয়ালাবাগ, রাওলাট আইন এগুলো সম্পর্কে করেইছি। ওকে, আগের ক্লাসটা ইনফরমেশন দেওয়া রয়েছে, একবার চেক আউট করে নাও, সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো, ভারতীয় রাজ্যগুলির একত্রীকরণের গল্প, এই বইটি লিখেছিলেন কে? দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস। তাহলে এটা রাইট আনসার হয়ে যাবে ভিপি মেনন। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তোমাদের আমি পুরো নামটাও দিয়ে দিয়েছি, ভাপ্পালা পাঙ্গুনি মেনন হচ্ছে পুরো নাম, ভিপি মেননে। ওকে, পুরো নামটা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয় অনেক সময়, এই পুরো নাম দিয়েও দেয় বা শর্ট ফর্ম দিয়েও দেয়, তাই এগুলো জেনে রাখবে। যেমন BN রাওয়ের পুরো নাম হচ্ছে বেনেগাল নারসিং রাও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে একটা দাবি কারণ রিলেটেড প্রশ্ন। দাবি বলছে ওয়াভেল প্ল্যান অনুযায়ী কার্যনির্বাহী পরিষদে হিন্দু মুসলমান সদস্যের সংখ্যা সমান করার কথা ছিল, আর কারণটা বলছে ওয়াভেল ভেবেছিল এই ব্যবস্থার ফলে ভারত বিভক্তি এড়ানো যেতে পারে। এটা রাইট অ্যান্সার হবে অপশান সি। এ সত্য কিন্তু আর মিথ্যা। ওকে, দাবিটা সত্য, তোমার কারণটা কিন্তু সত্য নয়। ওকে, তাই অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, রাওলাট আইন পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই সময় ভাইসরয় ছিল হচ্ছে লর্ড চেমসফোর্ড। অপশান বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের পুনর্গঠনের পরামর্শ দিয়েছিল, যেখানে যুদ্ধের সদস্যদের সহ সমস্ত পোর্টফোলিও ভারতীয় নেতাদের হাতে থাকতে হবে? পোর্টফোলিও মানে দপ্তর। ওকে, মানে সমস্ত দপ্তরের ভারতীয় নেতাদের হাতে থাকতে হবে। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? এটা হবে হচ্ছে সিমলা সম্মেলন। সিমলা যে সম্মেলনটা হয়েছিল এটা হচ্ছে কার্যনির্বাহী পরিষদের পুনর্গঠনের পরামর্শ দিয়েছিল, যেখানে যুদ্ধের সদস্যরা সমস্ত দপ্তরের ভারতীয় নেতারা সেখানে থাকতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কে ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন নামে একটি সেনাবাহিনী গড়ে তুলেছিলেন? তাহলে ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন নামে একটি সেনাবাহিনী গড়ে তুলেছেন সুভাষচন্দ্র বসু। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, দাবি এবং কারণ রিলেটেড। দাবিটা বলছে 1939 সালে সমস্ত প্রদেশের কংগ্রেস মন্ত্রক পদত্যাগ করবে। এইটা হচ্ছে দাবি করছে, কারণ কি দেখাচ্ছে কংগ্রেস দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় ভাইসরয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এই দুটো দিয়ে বলছে কোনটা আনসার হবে। এটা হবে অপশান এ। এ এবং আর উভয় সত্য, এবং আর হলো মানে কারণ যেটা দেখাচ্ছে সেটা নাকি এর দাবি অনুযায়ী সঠিক। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত গান্ধীবাদী অনুসারীদের মধ্যে কে পেশায় একজন শিক্ষক ছিলেন? তাহলে নিম্নলিখিতের মধ্যে গান্ধীবাদী অনুসরণকারী একজন ছিলেন যিনি একজন পেশায় আবার শিক্ষকও ছিলেন। তিনি কে? হচ্ছে JB কৃপালিনী। পুরো নামটা জেনে রাখবে, JB কৃপালিনীর জীবরাম ভগবান দাস কৃপালিনী। অনেক সময় প্রশ্ন দেয়। ওকে, তাই এটা কিন্তু জানবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচের কোনটি আবুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত জার্নাল? ওকে, আবুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত একটা জার্নালের নাম হচ্ছে আল হিলাল। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। দুটো বিবৃতি দিয়েছে, কি বলছে দেখো। তৃতীয় গোলটেবিল সম্মেলনের আলোচনা অবশেষে 1935 সালে ভারত সরকার আইন পাসের দিকে পরিচালিত করেছিল। আর 2 নম্বর বলছে 1935 সালে ভারত সরকার আইন ব্রিটিশ ভারতের প্রদেশ এবং রাজ্যগুলির যে ইউনিয়ন তাদের উপর ভিত্তি করে একটি সর্বভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠার জন্য প্রদান করা হয়েছিল। দিয়ে বলছে কোন বিবৃতিটা সঠিক। এটা হবে রাইট অ্যান্সার বোথ 1 and 2, মানে দুটোই তোমার সঠিক। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোথ 1 and 2 দুটোই সঠিক।
ওকে, তাই বিবৃতি রিলেটেড প্রশ্নগুলো জানতে গেলে তোমাদের ডেসক্রিপটিভটা ভালো করে জানতে হবে। আগের দিন তোমাদের আমি গোল টেবিল বইটার সম্পর্কে ডিটেলসে বলেছি, তো সেইটা জানলে এই আনসারটা ইজিলি তোমরা করতে পারবে। ওকে, আর 1935 সালে ভারত সরকার যে আইনটা, এটাও তোমাদের আগের দিন আমি করিয়েছি ডিটেলসে। এই দুটো থেকেই কিন্তু প্রশ্ন আসছে। ওকে, তারা এই আগের দিন যারা ক্লাসটা করেছো তারা ইজিলি কিন্তু এই আনসারটা করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিল? তাহলে কে পাঠিয়েছিল বলো? আগের দিন আমি ক্রিপস মিশন পড়িয়েছি, রাইট আনসার উইনস্টন চার্চিল, ইনি হচ্ছেন ক্রিপস মিশন পাঠিয়েছিলেন ভারতে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় কোন রাওলাট আইন জনগণের ক্ষোভ জাগিয়েছিল? তাহলে রাওলাট আইন জনগণের ক্ষোভ জাগিয়েছিল কোনটা? না, এটি সরকারকে বিনা বিচারে বন্দী করার ক্ষমতা দিয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা জনগণের মধ্যে ক্ষোভ জাগরণ করা হয়েছিল যে সরকার কোনো বিচার টিচার কিছু করবে না, ডাইরেক্ট ধরে নিয়ে চলে আসবে, তাকে জেলে বন্দী করে দেবে। এই বিষয়টা নিয়ে একটা জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল রাওলাট আইন নিয়ে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 240 নম্বর, ব্যক্তিগত সত্যাগ্রহে বিনোবা ভাবেকে প্রথম সত্যাগ্রহী হিসাবে নির্বাচিত করা হয়। তাহলে দ্বিতীয়টাকে, তাহলে ব্যক্তিগত সত্যাগ্রহ যেটা ছিল ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, এতে বিনোবা ভাবেকে প্রথম সত্যাগ্রহী বলা হচ্ছে। তাহলে দ্বিতীয় সত্যাগ্রহীটাকে, তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো? এটা রাইট আনসার হবে পণ্ডিত জওহরলাল নেহরু। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে কি না ক্রিপস প্রস্তাবে যার জন্য বিধান অন্তর্ভুক্ত হয়েছে। দুটো বিবৃতি হচ্ছে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা, সংবিধান প্রণয়নকারী সংস্থা গঠন। উপরে দেওয়া বিবৃতির মধ্যে কোনটা সঠিক? তাহলে ক্রিপস প্রস্তাব যেটা ছিল, ক্রিপস মিশন প্রস্তাব, তার জন্য যে বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা সঠিক কোনটা? 2 অনলি, অর্থাৎ 2 নম্বরটা, সংবিধান প্রণয়নকারী সংস্থা গঠন। এইটা হচ্ছে তোমার ক্রিপস প্রস্তাবের জন্য বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ক্রিপস প্রস্তাবে সংবিধান প্রণয়নকারী সংস্থা গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, এইটা হচ্ছে সঠিক এই ইনফরমেশনটা। আগের দিন আমি ক্রিপস মিশন পড়ানোর সময় এটা বলেছিলাম। ওকে, মানে সংবিধানকে প্রণয়ন করার ক্ষেত্রে ক্রিপস মিশনের ভূমিকা অনেকটা রয়েছে। তা এবার দেখো 242 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি সঠিক? তাহলে সাইমন কমিশনের সুপারিশে কোনটা সঠিক? অপশান এটা প্রদেশে দায়িত্বশীল সরকারের সাথে ডায়ার্কি প্রতিস্থাপনের সুপারিশ করবে। ডায়ার্কি বলতে দ্বৈত শাসন। ওকে, এই দ্বৈত শাসন প্রতিস্থাপনের সুপারিশ করবে হচ্ছে একটি প্রদেশে দায়িত্বশীল সরকারের সাথে। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। এটা সাইমন কমিশনের সুপারিশে অনুযায়ী হচ্ছে সঠিক বিবৃতিটা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের পর সি রাজাগোপালচারী দ্য ওয়ে আউট শিরোনামে একটি পুস্তিকা জারি করেন। নিচের কোনটি এই পুস্তিকার একটি প্রস্তাব ছিল? তাহলে দেখো কতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে অনেকবার। দ্য ওয়ে আউট শিরোনামে একটা পুস্তিকা লঞ্চ করেছিল সি রাজাগোপালচারী, মানে চক্রবর্তী রাজাগোপালচারী। এবার সেই বইয়ের একটা পুস্তিকার প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটা কি ছিল? চারটের মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। এটা অপশান ডি, সাংবিধানিক অচলাবস্থা সমাধান। এইটা হচ্ছে এই দ্য ওয়ে আউট যে বইটা ছিল তার একটা প্রস্তাব ছিল সেই বইতে, সাংবিধানিক অচলাবস্থার সমাধান। ওকে, এ সলিউশন ফর দ্য কনস্টিটিউশনাল ডেডলক। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিতের মধ্যে কারা ক্রিপস মিশনের সাথে কংগ্রেসের আনুষ্ঠানিক আলোচক ছিলেন? এটা রাইট আনসার হবে পণ্ডিত নেহরু এবং মৌলানা আবুল কালাম আজাদ। এনারা দুজনে ছিলেন ক্রিপস মিশনের সাথে কংগ্রেসের আনুষ্ঠানিক আলোচক বিষয়ের মুখ্য ব্যক্তি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 1939 সালে 7টি প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভাগুলো পদত্যাগ করে, তার কারণটা কি ছিল? এটা হবে উপরে দেওয়া এ বি সি তিনটে বিবৃতি সঠিক নয়, মানে এও সঠিক নয়, বিও সঠিক নয়, সিও সঠিক নয়। কেননা এখানে একটা অপশান রয়েছে, দেখো এ বি সি বিবৃতি কোনোটাই সঠিক নয়, তার মানে এই অপশানটা তোমার সঠিক হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি ডক্টর বি আর আম্বেদকরের সেটা বলতে হবে। তাহলে এটা অনুযায়ী রাইট আনসার কোনটা হবে? 2 and 3, অর্থাৎ স্বাধীন লেবার পার্টি আর অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। ওকে, তাহলে এখানে দুটো হবে রাইট আনসার, 2 and 3। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 247 নম্বর, মহাত্মা গান্ধী 1932 সালে আমরণ অনশন করেছিলেন, তার প্রধান কারণ কি ছিল? এটা হবে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক পুরস্কার ঘোষণা করার কারণ ছিল। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। আগের দিন তোমাদের আমি অনশনটা সম্পর্কে বলছিলাম, আজকে একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দেবো। লুসেন্টে ছিল গান্ধীজি ফার্স্ট, অর্থাৎ গান্ধীজির যে অনশনটা হয়েছিল 10ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 1943 পর্যন্ত অনশনটা চলেছিল। গান্ধীজি জেলে 21 দিন অনশন করেছিলেন। 13 দিনের পর তার অবস্থা অবনতি হয়েছিল এবং তার বেঁচে থাকার সমস্ত আশা ছেড়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এই নৈতিক শক্তি ও আধ্যাত্মিক দৃঢ়তার ফলে তিনি বেঁচে যান, 21 দিনের উপবাস সম্পন্ন করেন। ওকে, তিনি আর পরবর্তীতে মরেননি, 21 দিন অনশন করেও তিনি বেঁচে ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের জনগণের সহিংসতার নিন্দা করার জন্য সরকার তাকে ক্রমাগত পরামর্শ দিয়েছিলেন, এই ছিল তার উত্তর। গান্ধী শুধুমাত্র সহিংসতার আশ্রয় নেওয়া লোকেদের নিন্দা করতে অস্বীকার করেননি, বরং দ্ব্যর্থহীনতাভাবে
এর জন্য সরকারকে দায়ী করেছে। এর জন্য গান্ধীজি কি করেছে না সরকারকেই দায়ী করেছে। এইগুলো কিন্তু জেনে রাখবে। তাই গান্ধীজির অনশন সম্পর্কে ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, 4টে অপশান দিয়েছে। এর উদ্দেশ্য ছিল বিচারের জন্য সারসংক্ষেপ প্রক্রিয়া ছাড়াই কারাদণ্ড, মানে বিচার করা হবে না ওকে কোনো রকমভাবে, সেটাকে ডাইরেক্ট কী করা হবে, তাকে কারাদণ্ড দেওয়া হবে। এইটাই হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য ছিল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার এক্সামে আসে আর এই কারণটাই তুলে দেয় বেশিরভাগ। এর মুখ্য উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, বিনা বিচারে কারাদণ্ড দেওয়া। এটাই রাওলাট আইনের মুখ্য উদ্দেশ্য। ওকে, আগের দিন আমি রাওলাট আইন সম্পর্কে বলেছি। ওকে, চলো পরবর্তী দেখো প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন যেটা 1929-এ ঘটেছিল, সেটা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে অপশান এ, অর্থাৎ কংগ্রেসের গুরুত্বপূর্ণ স্বাধীনতার দাবিতে একটি প্রস্তাব পাস করে। এটা হচ্ছে সঠিক হবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির সভাপতিত্বে এআইসিসির একমাত্র অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? গান্ধীজির সভাপতিত্বে এআইসিসির একমাত্র অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বেলগাঁওতে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এগুলি ধর্ম বর্জিত কোনো রাজনীতি নয় যার দ্বারা বলা হয়েছিল, মানে এই উক্তিটি কে করেছিল? এগুলি ধর্মবর্জিত কোনো রাজনীতি নয়, এই উক্তিটি কে করেছিল? এটা করেছিল মহাত্মা গান্ধী। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, লন্ডনে অনুষ্ঠিত নিম্নলিখিত কোন গোলটেবিল সম্মেলনে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন? এই প্রশ্নটা আমি আগের দিন বারবার করেছিলাম 3টে গোলটেবিল বৈঠক যখন করাচ্ছিলাম। মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন, তাহলে কোন গোলটেবিল বৈঠকে বলো? একমাত্র একটা গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন, সেটা কোনটা? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 253 নম্বর। মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ মূলত পশ্চিমা আধুনিকতার সমালোচনা বিষয়ক, তার সত্যাগ্রহ দর্শনের একটি রূপরেখা মাত্র, নাকি ব্রিটিশদের হাত থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য ভারতীয়দের প্রতি আহ্বান? তাহলে মহাত্মা গান্ধীর যে হিন্দ স্বরাজ যেটা ছিল, এটা মূলত কিসের ওপর ছিল না পশ্চিমা আধুনিকতার সমালোচনার উপর। এ ক্রিটিকুই অফ ওয়েস্টার্ন মডার্নিটি। অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, পশ্চিমা আধুনিকতার সমালোচনার উপর হিন্দ স্বরাজটা কিন্তু মূলত ছিল। পরবর্তী দেখো, দক্ষিণ আফ্রিকায় নিচের কোন রেল স্টেশনে মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল? তাহলে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেটা কোন রেল স্টেশন থেকে বলতে হবে। এটা হবে অপশান সি, পিটার মারিটসবার্গ। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, এই প্রশ্নটা অনেকবার এক্সামে আসে কিন্তু। ওকে, রেল স্টেশন থেকে ফেলে দেওয়া হয়েছিল গান্ধীজিকে। ফার্স্ট ক্লাসের টিকিট ছিল তার, তা সত্ত্বেও তাকে ফেলে দেওয়া হয়েছিল, এটা কিন্তু জানবে। ওকে, গান্ধীজিকে একজন সীমানা শক্তি বলে সম্বোধন করেছিলেন, সেটা কে? তাহলে গান্ধীজিকে একজন সীমানা শক্তি বলে, মানে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে সম্বোধন করেছিলেন, সেটা হচ্ছে মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অধিবেশনের জন্য কংগ্রেস তার প্রথম মহিলা সভাপতি নির্বাচিত করেছিল? এটা রাইট অ্যান্সার কী হবে বলো তো? ক্যালকাটা সেশন 1917। ওকে, যেটা হচ্ছে তোমার কলকাতা সেশন যেটা হয়েছিল। এবার দেখো, তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদের রয়ে গিয়েছিল লুসিয়েন্টের ডেসক্রিপটিভে। ওয়াভেল প্ল্যান বা সিমলা সম্মেলন যেটা, ওকে, সেটা সম্পর্কে আমি তোমাদের ইনফরমেশন দিয়ে রেখেছি এখানে, দেখে নাও। 1945 সালের শুরুতে ইউরোপীয় যুদ্ধ পরিস্থিতি উন্নতি হয়, তবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় 2 বছর স্থায়ী হওয়ায় আশা করায় তাদের সদিচ্ছা প্রয়োজন ছিল। অর্থনৈতিক অবস্থার অবনতি ও দুর্ভিক্ষের ফলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। ব্রিটিশ সরকার ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য এক ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বাধ্য হয়। ভারতীয় সমস্যা নিয়ে ব্রিটিশ সরকারের সাথে পরামর্শের পর ভারতের ভাইসরয় লর্ড ওয়াভেল প্ল্যান নামে পরিচিত একটা বিবৃতি জারি করে বসেন। এই পরিকল্পনাটি, যা ভারতীয় ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সাথে সম্পর্কিত কাউন্সিলের কাঠামোর সঙ্গে কিছু পরিবর্তনের প্রস্তাব নিয়ে এসেছিলেন। প্রধান প্রস্তাবগুলির মধ্যে একটি ছিল কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে, যার মধ্যে প্রধান সম্প্রদায়গুলিকে একটি ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব দেওয়া হবে, যার মধ্যে মুসলিম ও হিন্দুদের প্রধান প্রতিনিধিত্ব কিন্তু থাকবে। এটা হচ্ছে ওয়াভেল প্ল্যান পরিকল্পনা বা সিমলা সম্মেলন বলতে পারো এটা। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এবার এখানে দেখো, একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, এই যে ওয়াভেল পরিকল্পনাটা, এটা 1945-এ ঘটেছিল। সালটা কিন্তু খুব জানাটা জরুরি। 14ই জুন কংগ্রেসের ও মুসলিম লীগের কাছে ওয়াভেল পরিকল্পনা কিন্তু পেশ করা হয়েছিল বড়লাট লর্ড আর্চিবল্ড ওয়াভেলের নেতৃত্বে। এটা জেনে রাখবে পুরো নামটা আর কি, মানে লর্ড ওয়াভেলের নেতৃত্বে এটা কিন্তু তোমার পেশ করা হয়েছিল। কার কাছে? না কংগ্রেস ও মুসলিম লীগের কাছে। এর অনেকগুলো কারণ ছিল, কি না ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, আজাদিন ফৌজের বীরত্বপূর্ণ কার্যাবলী, আমেরিকা রাশিয়া কর্তৃক যে ভারতের সমস্যা সমাধানের জন্য একটা ব্রিটেনের উপর চাপ সৃষ্টি, আর ব্রিটিশ শ্রমিকদের রক্ষণশীল সরকারের উপর চাপ সৃষ্টি। এই সব কারণের উপর ভিত্তি করেই কিন্তু এই ওয়াভেল প্ল্যান বা সিমলা সম্মেলন কিন্তু গঠন করা হয়েছিল। ওকে, তা সিমলা বৈঠক কিন্তু ব্যর্থতা কিন্তু হয়েছিল, এটাও কিন্তু জেনে রাখবে। জিন্না পৃথক পাকিস্তানের দাবিতে অনড় ছিল, মানে পাকিস্তানকে আলাদা রাষ্ট্র গঠন করতেই হবে, জিন্না একমত ছিল, এর থেকে সে নড়চড় ছিল না। সেই জন্য পরবর্তীতে দেখা যায় যে বড়লাট কার্যনির্বাহীকে সমিতিতে নিযুক্ত মুসলিম সদস্যদের একমাত্র লীগ কর্তৃক মনোনীত হওয়ার দাবি করে, যা কংগ্রেস মানতে অস্বীকার করে।
যে মুসলিমদেরকে লিগ করে দেওয়া হচ্ছে, মুসলিম লীগ আলাদা করে জাতীয় কংগ্রেসে, এটা মানতে বা জাতীয় কংগ্রেস দাবি মানতে রাজি ছিল না। তার ফলে সিমলা বৈঠক কী হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। এটা কিন্তু জেনে রাখবে, এটা কিন্তু ব্যর্থ হয়েছিল এই সিমলা সম্মেলন বা ওয়াবেল প্ল্যানটা। এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখাটা দরকার আছে। নেক্সট একটা লুসেন্ট ইনফরমেশন আছে রাজ্যগুলির একত্রীকরণ। ওকে, ইন্টিগ্রেশন অফ স্টেট। 1947-এর 15ই আগস্ট নাগাদ কাশ্মীরের জুনাগড় এবং হায়দ্রাবাদ ব্যতীত সমস্ত রাজ্য ভারতের সাথে সংযুক্তির চুক্তিতে স্বাক্ষর হয়। একমাত্র কাশ্মীরের জুনাগড় এবং হায়দ্রাবাদ এই দুটো জায়গা ছাড়া 1947-এর 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হচ্ছে তখন ভারতের সাথে সংযুক্তি হচ্ছে, ভারতের সমস্ত রাজ্য চুক্তিতে স্বাক্ষর হচ্ছে, সে ভারতের সাথে সংযুক্ত হয়। কাশ্মীরের মহারাজ 1947 সালে অক্টোবরে ভারতে যোগদান কিন্তু পরবর্তীতে করেছিল। ওকে, এটা জেনে রাখবে। যখন অনিয়মিত পাকিস্তানি সৈন্যরা তার রাজ্য আক্রমণ করছিল, দেখো ভয় পেয়ে তারা ভারতে এসে যোগদান করছে, তাহলে বুঝতেই পারছো পাকিস্তানরা অত্যাচার শুরু করে দিয়েছে তখন থেকে। তার মধ্যে তারা ভয় পেয়ে কী করেছে, তারা 1947-এ কাশ্মীরের মহারাজ ভারতে এসে যোগদান করছে। ক্লিয়ার হলো? জুনাগড়ের নবাব ছিল একজন মুসলিম, কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু ব্যক্তি ছিল, অধিকাংশ লোকই কিন্তু হিন্দু ছিল। 1948 সালের ফেব্রুয়ারিতে একটি গণভোটের মাধ্যমে এই রাজ্যের জনগণ ভারতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল। দেখো এটাও পরবর্তীতে কিন্তু 1948-এ এসে জুনাগড়ও কী করলো না, তোমার ভারতের সাথে যোগ দিয়ে দিল। জুনাগড়ের নবাব তাই পাকিস্তানে চলে যান। তাই জুনাগড়ের নবাব যেহেতু মুসলিম ছিল, উনি তাই কী করলেন, পাকিস্তানে চলে গেলেন। ওকে, বাকি যারা হিন্দু ছিলেন বা আদার্স কিছু মুসলিম ছিলেন তারা কিন্তু ভারতে ফিরে এসেছিলেন। 1948 সালে সেপ্টেম্বরে অভ্যন্তরীণ নৈরাজ্য এবং তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চাপে হায়দ্রাবাদের নিজাম, নামটা শুনেছো, হায়দ্রাবাদের নিজাম ভারতীয় ইউনিয়নে যোগ দিতে বাধ্য হয় 1948-এ সেপ্টেম্বরে এসে। তাহলে দেখো 1948-এ ফেব্রুয়ারিতে জুনাগড় এসে ভারতের সাথে যোগ দিচ্ছে, 1948-এ সেপ্টেম্বরে এসে তোমার হায়দ্রাবাদের নিজাম ভারতে যোগদান করছে, কাশ্মীরের মহারাজ 1947-এ অক্টোবরে যোগদান করছে। ওকে, অন্য রাজ্যগুলো তো 1947-এর 15ই আগস্টেই তারা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে পরপর আস্তে আস্তে সবাই ভারতের আন্ডারে চলে এলো। আশা করি বুঝতে পারলে রাজ্যগুলির একত্রীকরণটা। এবার নেক্সট একটা ইনফরমেশন রয়েছে ফরাসি উপনিবেশ। ওকে, ফ্রেঞ্চ কলোনিস যেটা, সেখানে কি বলছে দেখো 1954 সালের শেষের দিকে পন্ডিচেরি, চন্দননগর, মাহে, কারাইকাল এবং ইয়ানামে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। এই অঞ্চলগুলি ভারতের সাথে একীভূত হয়ে যায়। আর এই অঞ্চলগুলো উপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল, ফরাসি উপনিবেশ সেখানে শাসন করছিল। এগুলো আস্তে আস্তে 1954 সালের পর থেকে অবসান করতে থাকে, এগুলো ভারতের সাথে একীভূত হয়ে যায়। ওকে, ভারতের শাসনে তারা শাসিত হতে থাকে। এবার আসছে পর্তুগিজ উপনিবেশ। পর্তুগিজ উপনিবেশে কি বলছে না, ভারতের যে গোয়া, দমন, দিউ, দাদরা নগর হাভেলি পর্তুগিজ উপনিবেশের আন্ডারে ছিল, পর্তুগিজরা শাসন করত। 1954 সালে দাদরা নগর হাভেলি লাইবেরি মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্ত হয় এবং ভারতীয় শীর্ষস্থানীয়রা 1961 সালে পর্তুগিজদের কাছ থেকে গোয়া, দমন এবং দিউকে মুক্ত করে নেয়। ওকে, সেটা আবার ভারতের আন্ডারে 1961 সালের পর থেকে তারা ভারতের আন্ডারে চলে আসতে থাকে। তাহলে এই পর্তুগিজ উপনিবেশ, ফরাসি উপনিবেশ এগুলো আস্তে আস্তে কী হয়, ভারতের আন্ডারে চলে আসে, ভারত শাসিত অঞ্চল হয়ে ওঠে এগুলো। তাহলে এইগুলো দিয়েই তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভটা শেষ হচ্ছে এবং অবজেক্টিভটা শেষ হচ্ছে। ওকে, তাহলে এই জায়গাটা তোমাদের লুসিয়েন্টের টোটাল আমি কভার করলাম তোমাদের 22খানা চ্যাপ্টার অনুযায়ী। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত লুসিয়েন্টের টোটাল চ্যাপ্টারগুলো আমি পরপর কভার করলাম। আজকে তোমাদের গান্ধী এরা দিয়ে তোমাদের হিস্ট্রিটা কভার হলো, লুসিয়েন্টের সমস্ত হিস্ট্রিটা একদম কমপ্লিট। যারা ক্লাসগুলো আগে করোনি তারা সেই ক্লাসগুলোও তোমরা করবে, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। ওকে, তাহলে হিস্ট্রিটা পুরো তোমাদের আমি আজকে কমপ্লিট করে দিলাম। ওকে, শুধু গান্ধী যুগটা নয়, হিস্ট্রির টোটাল চ্যাপ্টার তোমাদের 22খানা চ্যাপ্টার দিয়ে আমি টোটাল লুসিয়েন্টের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভটা কভার করলাম। ওকে, ক্লিয়ার হলো? তা অবশ্যই ক্লাসগুলো তোমরা করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। তা চ্যানেলে যারা নতুন আজকে প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। তোমাদের নেক্সট ক্লাস আরও অনেক আসতে চলেছে। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো আমি এইভাবে কভার করে দেবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো। ওকে, তোমরা সাপোর্ট করতে থাকো, লাইক করে প্রচুর পরিমাণে ক্লাসগুলোকে শেয়ার করো, তাহলে আমি তোমাদের অন্য যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের কভার করে দেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।